আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন। সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ, রিফাত আদনান এবং খুরশিদ কামাল তুষার, রনি আক্তার, নাসরিন বেগম, ওয়ালাইকুম সালাম, রনি আক্তার, জিনাত তানিয়া এবং অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবকিছু মাহবুব আলম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। গম গম করা সাউন্ড, মাশাল্লাহ, তাই নাকি? আচ্ছা, তুষার ভাই, সুপ্রিয়াদর, ওয়ালাইকুম সালাম, নাসরিন বেগম বলেছেন নেট ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে আমরা একটু যাদের সম্ভব, যাদের কাছে সম্ভব একটু গ্রুপটা শেয়ার করে দিবেন, একই সাথে একটু মেনশন করে দিবেন সবাইকে, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শুরু করে দিব, আমরা দেরি করব না। এরপরে হচ্ছে, আচ্ছা, সবাই একটু আক্তার শামীমা, ওয়ালাইকুম সালাম, মাইমুনা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। আজকে আমরা সাক্ষ্য আইনের এভিডেন্স অ্যাক্টের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করে মেনশন করে দিবেন, ঠিক আছে? এবং হ্যাঁ, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। আমরা রাসেল ইসলাম, জি স্যার ঠিক আছে, রোদেলা বিকেল, এবং আমরা দেখতে পাচ্ছি ইউ ক্রিয়েট গুড ডু, দেয়ার আর সামথিং ইউ ক্যানট ডু এট দিস মোমেন্ট। আচ্ছা, অপুদর, ওয়ালাইকুম সালাম, শিফারুল আজম, ওয়ালাইকুম সালাম, একটু মেনশন করে দিবেন, আমি তো এখান থেকে পারতেছি না। শেয়ার করে দিবেন গ্রুপটা, আমাদের লাইভটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি একটা বড় বিগ একটা গ্রুপে দেখেছিলাম যে সবাই নাকি বিভিন্ন সাবজেক্টের উপর লাইভ ক্লাস নেয়, কিন্তু সাক্ষ্য আইনের উপর লাইভ ক্লাস নেয় না। তো আমি ওখানে কমেন্ট করেছিলাম, ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা সাক্ষ্য আইনের উপর লাইভ ক্লাস দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। তো মূলত এটার জন্য আজকের ক্লাসের শিডিউলটা দেয়া, ঠিক আছে? এবং সবাই একটু একটু মেনশন করে দিবেন সবাইকে, অনেকে হয়তো এখনো জানেন না।
আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে আমরা সাক্ষ্য পর কিছু সাজেশন টাইপের নোট দিব, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাকে আসলে সাজেশন বললে ভুল, মানে আপনাদেরকে আয়ত্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে দিব। ওকে, আচ্ছা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। সবাই একটু দেয়ার আর সাম থিংস, এটা এমন কেন হচ্ছে? ইউ ক্যানট ডু অ্যাট দিস মোমেন্ট, ইউ ক্যানট ক্রিয়েট অ্যাডস। আচ্ছা, সি হোয়াই। আচ্ছা, সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, মিনহাজ উদ্দিন মিশুক বলেছেন প্যানাল কোর্স সিআরপিসি সিবিসি আগের ক্লাসে যা যা কমন দিয়েছিলেন ওইগুলো পড়লে কি প্রিলিট দেওয়ার লাগবে? দ্যাটস এনাফ, গুড এনাফ। আগে আপনি এগুলোর উপর একটা এক্সপার্ট হয়ে যান, ঠিক আছে? এগুলোর উপর এক্সপার্ট হয়ে যান। আচ্ছা, সবাই মিনিমাম 5 জন করে একটু মেনশন দিবেন, মিনিমাম 5 জন, ঠিক আছে? গতবারে কিন্তু এই যে দিয়েছিলাম, পুরস্কার দিয়েছিলাম একজনকে, ঠিক আছে? সর্বোচ্চ কিন্তু শেয়ার করেছেন এবং মেনশন করেছেন। গতবারে নামটা প্রকাশ করা হয় নাই না? ঠিক আছে, নাম প্রকাশ করব। এটা কি পাবলিকলি নিচ্ছেন? ফাইজুন, এটা পাবলিকলি নিচ্ছি সবার উদ্দেশ্যে, সবার জন্য। জয় প্রকাশ চক্রবর্তী ভাই, থ্যাঙ্কস, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং আমরা মাইমুনা আক্তার, বেশি বেশি করে একটু মেনশন করবেন। মেনশন না করলে বুঝবো, আমরা বুঝবো কিভাবে, ঠিক আছে? আমি যে ক্লাস নিচ্ছি তারা বুঝবে কিভাবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাদের প্রতি, এই যে আমি একটা কথা লিখলাম, এটা হচ্ছে আমার একটা বক্তব্য, যেটা আমার নিজের স্টেটমেন্ট। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই বাস্তবে রূপান্তর করতে পারে না, ঠিক আছে? এটার কারণ হচ্ছে এই কারণে, আপনারা এই বছর অলরেডি আপনারা 60,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। সবাই ক্যান্ডিডেট নয়, ঠিক আছে? সবাই ক্যান্ডিডেট নয়, ম্যাক্সিমাম পার্টিসিপেটর। কি বললাম? সবাই ক্যান্ডিডেট নয়, ম্যাক্সিমাম পার্টিসিপেটর। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি কি আসলেই ক্যান্ডিডেট নাকি অনলি পার্টিসিপেটর। ইউ হ্যাভ টু ডিসাইড ফার্স্টলি। ওকে, আপনাকে সর্বপ্রথম এটাই ডিসাইড করতে হবে আপনি কি একজন সত্যিকার অর্থে ক্যান্ডিডেট হিসেবে যাচ্ছেন নাকি শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমার ফার্স্ট কথা হচ্ছে এটাই। যদি আপনি আমাকে বলেন আপনি একজন পার্টিসিপেটর হিসেবে যাচ্ছেন, দেখি কমেন্ট করে জানান তো সত্যিকার অর্থে ক্যান্ডিডেট কারা। বলেন তো, আই এম ক্যান্ডিডেট, আই এম দ্য ক্যান্ডিডেট। দেখি বলেন তো এটা। আর কারা কারা পার্টিসিপেটর, মন থেকে বলেন, লুকানোর কিছু নাই। কারা কারা অংশগ্রহণকারী, সামনের বছর আবার দিবেন বলে বসে আছেন কারা, একটু কমেন্ট করে জানান। আচ্ছা, একটু মেনশন করে দেন, বেশি বেশি মেনশন করেন। এটা কিন্তু শেয়ার করতে পারবেন, আজকেরটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন, এই 60,000 এর মধ্যে যারা 12,000-এর মধ্যে থাকবেন তারাই হচ্ছে রিয়েল ক্যান্ডিডেট, নট পার্টিসিপেটর। ওকে, তো তাদের উদ্দেশ্যে লিমিটেশনের সাজেশনটা দিবেন প্লিজ। মিনহাস মিশুক, ইনশাল্লাহ দিব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে এই স্বপ্নটা, এই যে স্বপ্নটা আপনি দেখতেছেন, সেই স্বপ্ন দেখতে থাকেন। এই স্বপ্নটা দেখতে দেখতে আপনি ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? আবার ঘুম ভাঙলে আবার স্বপ্ন দেখবেন। আমার কথা হচ্ছে ঘুমের মধ্যে দেখার দরকার নাই, এপিজে আব্দুল কালামের মতো যে বক্তব্যটা, ওটা দরকার নেই। আপনি স্বপ্ন দেখতে দেখতে ঘুমাবেন, আপনি স্বপ্ন দেখতে দেখতে পড়াশোনা করবেন। আপনার স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তর হবেই। তবে সবাই পারে না, সবাই পারে না। আপনি চাইলে পারবেন, আপনি চাইলে অবশ্যই পারবেন। আপনার দ্বারা সম্ভব। আপনার যদি ডেডিকেশন থাকে, আপনার যদি প্যাশন্স থাকে, আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি পারবেন। আপনার দ্বারা অবশ্যই পারা সম্ভব। কিন্তু আপনি যদি মাঝপথে কে হারিয়ে ফেলেন, আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান, হতাশ হয়ে যান, আপনার দ্বারা সম্ভব না। এবং যারা হতাশ হয়ে যান তারা, আমি বলবো যে লিগ্যাল হোমের সাথে থাকারও দরকার নেই। হতাশ পার্টিগুলা, ওগুলোর সাথে আমরা নাই। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত ফাইট করবে, যুদ্ধ করবে, আমি হাল ছেড়ে দিব না, তাদের সাথে লিগ্যাল হোম আছে, আমি আছি, আমি কথা দিচ্ছি, আমাকে সবসময় পাশে পাবেন। তো এই ক্ষেত্রে মাঝপথে অনেকেই খেয়ে হারিয়ে ফেলে, হতাশ হয়ে পড়ে, ছেড়ে দেয়, ঠিক আছে? যারা সত্যিকারের সৈনিক তারা শেষ মুহূর্ত পর্যন্ত, একজনও যদি থাকে সে লড়াইটা চালাই যাবে। আমার কথা হচ্ছে আপনার পরিশ্রম, আপনার কাজটা হচ্ছে পরিশ্রম করা, আপনার কাজ হচ্ছে ডেডিকেশন দেয়া, আপনার কাজ হচ্ছে হার্ডওয়ার্কিং করা। আপনি পাস করবেন নাকি ফেল করবেন, ইট ডাজন্ট ম্যাটার। এটা পরে, এটা সৃষ্টিকর্তা নির্ধারণ করবে, আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আপনার পরিশ্রম অনুযায়ী আপনাকে দেয়া উচিত কিনা সেটা আল্লাহ তাআলা ডিসাইড করবে, কিন্তু আপনার কাজটা তো আপনাকে করতে হবে। আর সামনে রমজান মাস আসতেছে, এখন আপনি রাতে ইবাদত করলেন, রোজা রাখলেন, সারাদিন সাওম পালন করলেন, ওদিকে সকালে ঘুম থেকে উঠলেন 12টায়, সকালে ঘুম থেকে উঠলেন 11টায়, তাহলে আপনার দ্বারা কি পাস করা সম্ভব? বলেন, ইটস কোয়াইটলি ইম্পসিবল। এটা সম্পূর্ণরূপ অসম্ভব। আপনাকে সকাল
আপনি 4-5 ঘন্টা ঘুমিয়ে আবার আপনাকে নতুনভাবে শুরু করতে হবে, ঠিক আছে? আপনার মতো করে যারা প্রিলি দিবেন, প্রিলির জন্য গোছান, গুছিয়ে ফেলেন। যারা রিটার্ন দিবেন, রিটার্ন জন্য গুছিয়ে ফেলেন, ঠিক আছে? আপনার মধ্যে একটা টার্গেট নির্ধারণ করুন। শুনেন, নিজের মধ্যে নিজের টার্গেটটার জন্য কখনো কারো কাছে যেতে হবে না। আপনি নিজের মতো করে একটা ডেইলি রুটিন ফলো করেন। রুটিনটা রিটার্ন হতে হবে এমন কোনো কথা নয়। ডাজন্ট ম্যাটার, এটা ডাজন্ট নেসেসারি, এটা লাগবে না, ঠিক আছে? আপনার এটার টোটালি দরকার নেই। এই যে আপনার রুটিনটা লিখিত হতে হবে এমন কোনো দরকার নেই। আপনাকে এটা মাইন্ড সেট আপ করতে হবে, ঠিক আছে? আর এখন বর্তমানে লিখে শেখার দরকার নেই। আপনি আগে শিখবেন, করতে থাকবেন, রিভিশন করতে থাকবেন, দেন আপনি নিজেকে জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য আপনি একটা রাফ খাতায় আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আপনাকে আপনার মতো করে পরিশ্রম করে যেতে হবে। কারো সাথে পরামর্শ করার দরকার নেই, কারো আরেকজনে কি করতেছে এটা দেখার দরকার নেই। আপনি যদি বলেন আমি হারিয়ে যাচ্ছি, আমার দ্বারা মনে হয় সম্ভব নয়, এটা হলে আপনার ব্রেন আপনাকে সাপোর্ট দিবে, মানে ওই জিনিসটা আপনাকে নক করবে যে আপনার দ্বারা যে সম্ভব নয়, সেই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে নক করতে থাকবে। এটা করতে করতে একটা সময় আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাবে, আপনার ব্রেনটা একদম সাইলেন্ট হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ঠিক আছে? আমি বলবো আপনি নিজেকে নিজে বুস্ট আপ করেন, আরেকজনকে করতে হবে না, আরেকজন থেকে করতে হবে না। আপনি নিজে একটা ডেইলি রুটিন ফলো করেন। আপনি একদিনের মধ্যে কয়টা রাখবেন ল, যারা প্রিলি অলরেডি একবার পড়ে ফেলছেন, আমি বলবো তারা ডেইলি 2 থেকে 3টা ল পড়েন, 2 থেকে 3টা ল আপনি পড়েন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোনো ধরনের সাহায্য, সহযোগিতা, কোনো ধরনের পরামর্শ লাগলে আমরা তো আছি। আপনাদের ভয় পাওয়ার কি আছে বলেন তো? ভয় পাওয়ার কিছু নেই, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ। সবসময় যারা যেই ধর্মের হন না কেন, সৃষ্টিকর্তার বিশ্বাস, আল্লাহ তাআলার বিশ্বাস হৃদয়ে রাখবেন, সেই সৃষ্টিকর্তাই আপনাকে পাশ করাবে। তবে আপনার মুখের কথার সাথে যদি কাজের মিল না থাকে, বলে লাভ নেই। আপনি আরো 5 বার দিলেও পাশ করতে পারবেন না। ইটস কোয়াইট ট্রু, এটা সম্পূর্ণরূপে সত্য একটা কথা। আমরা অনেকেই প্রতি বছর আমরা অনেকেই দেখি এখনো পর্যন্ত 2019 সালের পরীক্ষার্থী এখনো পর্যন্ত ঘুরতেছে, প্রতিনিয়ত প্রতি বছর পরীক্ষা আসলে দৌড়াদৌড়ি করে, পাশ করতে পারতেছে না। তাহলে আপনি কেন পারতেছেন না? আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি বারবার বলি, একজন 50 বছরের মানুষ যদি পাশ করতে পারে, আপনি 22 থেকে 30 বছরের মানুষ কেন পাশ করতে পারবেন না? সবকিছু হচ্ছে আপনার একটা কর্ডিয়ালিটি, আন্তরিকতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই। একটু 116 জন আছেন, 116 জনে যদি 5 জন করে মেনশন করেন, অনেকজন হয়ে যায়, 500 জন হয়ে যায়। কই এখন মেনশন করেন নাই? মেনশন না করলে আমাকে আমার লেকচারটা দেখবে কিভাবে, ঠিক আছে? মেনশন করে দেন প্লিজ। যাই হোক, আসি আমরা সবাই মিলে আমরা কিছুক্ষণ 7 পয়েন্ট একটু পড়বো, ঠিক আছে? আমরা শুরু করে দিই। 7 পয়েন্ট কত নাম্বার আইন, ঠিক আছে? জেমস স্টিফেন, এগুলো আর দরকার নাই, এগুলো আপনি পারবেন, সবগুলা আপনি পারবেন। কোথায় প্রযোজ্য হয়, কোথায় প্রযোজ্য হয় না একটু দেখে নেবেন, কেমন? আর্মি অ্যাক্ট এবং কি নেভি অ্যাক্ট এবং এয়ারফোর্স অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অ্যাক্টের ক্ষেত্রে মনে রাখবেন, অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার এফিডেভিটের ক্ষেত্রে, হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে? কোথায় প্রযোজ্য নয় সেটা একটু দেখে নেবেন এখান থেকে পরীক্ষায়। রেগুম তালুকদার, ভেরি গুড। দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করতেছেন। তাজুল ইসলাম, শোয়েবল, ডান শেয়ার বেশি করে করেন, নিজের ওয়ালও করতে পারেন, সমস্যা নেই। এটা রাখলে মিনিমাম আপনার 7টা থেকে 8টা বা 10টা কমনও পেতে পারেন, অসম্ভব কিছু না, ঠিক আছে? আজকের ক্লাস থেকে তাহলে বলা হচ্ছে, দেখেন এই যে কোথায় কোথায় প্রযোজ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা দেওয়ানি, ফৌজদারি এবং সামরিক আদালত। সামরিক আদালত, এটা মনে রাখবেন। অনেকেই একটু কনফিউশনে পড়ে যায় যে সামরিক আদালত, আবার ওইদিকে আর্মি অ্যাক্ট, নেভাল অর্ডিন্যান্স, এয়ারফোর্স অ্যাক্ট, এখানের সাথে আবার মিল কি, মানে অমিল কোথায়? মনে রাখবেন, যখন দেশে সামরিক আইন জারি করা হয়, মার্শাল ল, তখন কিন্তু আমাদের যে জেনারেল কোডগুলো আছে, নর্মাল যে সিভিল কোড, ক্রিমিনাল কোড, সেগুলো আর সিভিল ক্রিমিনাল কোড থাকে না, সবগুলোকে জেনারেলাইজড করা হয় যে সামরিক আদালত, ঠিক আছে? যেমন আমাদের দেশে কি কোন কোন সামরিক ক্ষমতায় এসেছিল, সামরিক দল, এই যে জিয়াউর রহমানের সময়, তারপর হচ্ছে এরশাদের সময়, ওই সময় কিন্তু সমগ্র আদালতকে সামরিক আদালত হিসেবে গণ্য করা হয়। এই ক্ষেত্রে কিন্তু 7 পয়েন্ট প্রযোজ্য। কিন্তু যেখানে অ্যাক্ট, বর্তমানে যে আর্মি যে আইনের অধীনে পরিচালিত হচ্ছে, সেই বিচার ব্যবস্থায়, তাদের ইন্টারনাল বিচার ব্যবস্থায় কখনো 7 পয়েন্ট ধারে না, তারা 7 পয়েন্ট নেয় না। 7 পয়েন্ট নিতে হলে অনেক লেন্দি প্রসিডিউর, ঠিক আছে? এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 52, ঠিক আছে,
আবার বলা হচ্ছে এয়ারফোর্স অ্যাক্ট কত 53, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স এটা হচ্ছে 1961। এখানে কি না এভিডেন্স একটা প্রযোজ্য নয়। এই জিনিসটা একটু করে মনে রাখবেন, আর দরকার নেই কোনটা আসবে কোত্থেকে আসবে আমি বলে দিচ্ছি, আমি দ্রুত বলে দিব এটা। ওকে, খোকন ইসলাম, ফাহাদ ইসলাম, আমাদের অ্যাডভোকেট মামুন, সজীব বিশ্বাস, নুসরাত কাকন, ফারজানা আক্তার অনেকেই কমেন্ট করেছেন, মেনশন করেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, এই আজকে কিন্তু পুরস্কার দিব। ঠিক আছে, আজকের পুরস্কার হচ্ছে বড় ধরনের রিচার্জ, মোবাইল রিচার্জ দিব। ঠিক আছে, ওকে, দেখেন এখানে বলা হচ্ছে সংজ্ঞা জাতীয় যে কথাগুলো আছে, মানে কোন কোন বিষয়ের সংজ্ঞা সম্পর্কে কোথায় বলেছে, ধারা কততে, সংজ্ঞা 3-এর মধ্যে। একটু ফার্স্ট যাব, কমন জিনিসগুলো আলোচনা করব, কারণ একটা সেশনের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো সাক্ষ্য সম্ভব না। আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, কেমন, পুরো সাক্ষ্য থেকে। সৌরভ মাহাদি, ওয়ালাইকুম সালাম ভাই। এখন আসি আমরা, এই যে সংজ্ঞা 3-এর মধ্যে বলা হচ্ছে আদালতের সংজ্ঞা দেয়া হয়েছে। এখন আমি যদি বলি জজের সংজ্ঞা কোথায় দেয়া আছে, জজের সংজ্ঞা, তাহলে আপনি যেহেতু আদালতের সংজ্ঞা পড়তেছেন, জজের সংজ্ঞা প্যানেল কোডের সাথে মিলিয়ে পড়তে পারবেন না। কোথায় বলেছে জজের সংজ্ঞা, কোথায় বলেছে বলেন? তাহলে আদালত বলতে বোঝায় যে কোনো ধরনের বিচারক, যে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট যারা আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা পাচ্ছি বিচারক পাচ্ছি, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট পাচ্ছি। ওকে, এরপরে বলা হচ্ছে সাক্ষ্য গ্রহণে ক্ষমতা সম্পন্ন, সত্যিকার অর্থে যারা সাক্ষ্য গ্রহণ করতে পারে, টেকিং এভিডেন্স নিতে পারে, আইনের দৃষ্টিতে তারাও আদালত, আইনের দৃষ্টিতে কি তারাও আদালত, কোর্ট হিসেবে গণ্য হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কোথায় আছে 3-এর মধ্যে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 19 ধারার মধ্যে জাজের কথা, বিচারকের সংজ্ঞাটা দেয়া আছে। ওকে, মিলিয়ে পড়বেন প্লিজ। এই 6টা আইনের মধ্যে আপনার অনেক কিছু কি থাকবে, আপনার লিঙ্ক আপ থাকবে। আপনি যদি লিঙ্ক আপ করে পড়েন অনেক কিছু কমে যাবে, তার মানে আপনার ব্রেনের উপর প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, আসি এখন আমরা আদালতের সংজ্ঞা পেলাম। এখন আমরা বলি তথ্য বা ফ্যাক্ট বা ঘটনা। ঠিক আছে, ঘটনা বা বলা হচ্ছে কি ফ্যাক্ট, এটা বলতে আমরা কি বুঝি? এই যে আমি আজকে ক্লাস নিচ্ছি, আমি হাত নাড়াচ্ছি, আমি কথা বলতেছি, আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, প্রত্যেকটা হচ্ছে আপনার ফ্যাক্ট, ঘটনা। একটা মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটে সবগুলোই হচ্ছে আপনার ঘটনা। ঠিক আছে, সবগুলো কি আপনার ফ্যাক্ট, ঘটনা। আবার আসি আমরা প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় মানে কি দেখেন, প্রাসঙ্গিক বিষয় দেখেন তো, একটা বিষয়, একজন মানুষ খুন করার পর লয়ারের কাছে গিয়ে, আইনজীবীর কাছে গিয়ে বলছে আমি 3 জনকে খুন করেছি, এখন আপনি আমারে বাঁচান। এখন অথবা খুনের বিষয়ে সবকিছু খুলে বলল, কাকে? আপনার আইনজীবীকে। এখন আইনজীবীর কাছে যে ঘটনাগুলো বলছে, ফ্যাকচুয়াল এই ঘটনাগুলো বলছে, এটা কি প্রাসঙ্গিক হতে পারে? এটা প্রাসঙ্গিক নাও হতে পারে। ঠিক আছে, কারণ আদালতের এই যে আইনজীবীর কাছে সবকিছু বলা, সবকিছু প্রাসঙ্গিক নাও হতে পারে। ওকে, এখন আসি, আমি যদি বলি যারা রিটার্ন পরীক্ষা দিবেন, দেখেন সকল প্রাসঙ্গিক বিষয় প্রত্যেকটি তথ্য বা ঘটনা, সকল প্রাসঙ্গিক বিষয় প্রত্যেকটি তথ্য বা ঘটনা, কিন্তু সকল তথ্য বা ঘটনা প্রাসঙ্গিক বিষয় নয়। কারণ একটা মামলায় প্রমাণ করতে গেলে আপনার প্রাসঙ্গিক বিষয়গুলোই লাগবে, নট ইনফরমেশন, নট ফ্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ডেটা এবং ইনফরমেশন বলি আইসিটির ক্ষেত্রে, ডেটা এবং ইনফরমেশন, আমাদের কোনটা দরকার? ডেটা প্রসেসিং করেই কিন্তু ইনফরমেশন আসে। ক্লিয়ার? অর্থাৎ ডাটা বা ইনফরমেশন, যারা আইসিটি পড়েছেন তারা ভালো করে জানেন, এই ডাটাটা প্রসেসিং করেই কিন্তু ইনফরমেশন আসে। ঠিক রাইট? একইভাবে এই তথ্যগুলো, এই ঘটনাটা প্রসেসিং করেই কিন্তু আপনার প্রাসঙ্গিক বিষয়গুলো আসে। এই জন্য বলা হচ্ছে সকল প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ঘটনা বা তথ্য, কিন্তু সকল তথ্য বা ঘটনা কি নয়? প্রাসঙ্গিক বিষয় নয়। ক্লিয়ার? এটা গেল। ওকে, প্রাসঙ্গিক বিষয় মানে হচ্ছে সে খুন করেছিল, করার সময় কোন অস্ত্রটা ইউজ করেছে, অস্ত্রটা হচ্ছে এখানে কি প্রাসঙ্গিক বিষয়, আর্মসটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, কাপড় পরেছিল হলুদ রঙের, এই হলুদ রঙের ছিল কিনা, এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ওকে, এখন আসি আমরা প্রাসঙ্গিক বিষয়ের পরে। ভেরি গুড, সোহাগ খান বলেছেন, এটা কি দিলেন ভাই উল্টা পাল্টা। আচ্ছা, ফরহাদ উদ্দিন বলেছেন তাছাড়া জান্নাত, আচ্ছা ডেসপারেটলি সিকিং, কর্ণফুলি, আচ্ছা ডেসপারেটলি সিকিং এ চলে গেছেন একেবারে, মাশাআল্লাহ, ভেরি গুড, আপনার কথাগুলো খুব ভালো লাগছে। মনিরুল ইসলাম সাইমন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন আসি আমরা বিচার্য বিষয়। এই বিচার্য বিষয় সম্পর্কে, বিচার্য বিষয় দেখেন একটা কথা বলি, কেমন, পুরো সাক্ষ্য আইনটা দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট মানে প্রাসঙ্গিক বিষয়, আর একটা হচ্ছে আপনার বিচার্য বিষয়। আপনি সাক্ষ্য দিতে যান এই দুটো বিষয়ে,
আপনি ঘটনা প্রমাণ করতে যান এই দুটি বিষয়ে, আপনি অ্যাডমিশন নিতে যান, অ্যাডমিশন দিতে যান এই দুটি বিষয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো সাক্ষ্য আইনটা আপনার এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল। চোখ বন্ধ করে আপনি এটা ক্লু দিয়ে মনে রাখতে পারেন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। ফ্যাক্ট। এখন আসি আমরা এই বিচার্য বিষয় যেটা বা ফ্যাক্ট ইন ইস্যু বলি আমরা, এই যে রিটেন পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন আনসার করার সময় ওয়েদার দিয়ে যদি থাকে কিনা সে খুন করেছে কিনা, সে অস্ত্র ব্যবহার করেছে কিনা, সে দখলে পাবে কিনা, এটা হচ্ছে আপনার বিচার্য বিষয়। এটা হচ্ছে কি ফ্যাক্ট ইন ইস্যু। তাহলে ফ্যাক্ট ইন ইস্যু কি? ফ্যাক্ট ইন ইস্যু বলা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কার্যধারায় বা মোকদ্দমায় একজনে দাবি করবে, আরেকজনে অস্বীকার করবে। একজনে দাবি করবে, ডিনাই করবে, আরেকজনে অস্বীকার করবে। এই দুটি বিষয়ের মাধ্যমে কোন একটা বিষয়ের কোন একটা অধিকার, কোন একটা দায়, কোন একটা আরেকটা কি বলা আছে অক্ষমতা প্রকাশ পায়। তার মানে যখন কোন একটা দাবি করা হয় আবার অন্য পক্ষ অস্বীকার করে, এই দুটো বিষয়ের মধ্যে আদালত তখন নির্ধারণ করবে সে যে দাবি করেছে সেটা ঠিক কিনা, সে যে অস্বীকার করেছে সেটা ঠিক কিনা। এটাই হচ্ছে আপনার বিচার্য বিষয়। ক্লিয়ার? যেমন এক্স ওয়াই কে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় আদালতের নিকট বিচার্য বিষয় হচ্ছে এক্স ওয়াই কে খুন করেছে কিনা, ম্যাটেরিয়াল ফ্যাক্ট। এটাই হচ্ছে আপনার বিচার্য বিষয়। ক্লিয়ার? তার মানে কোন একটা এই দাবি বা অস্বীকার কোন একটা বিষয়কে অস্তিত্বহীন করে তোলে অথবা অস্তিত্ব সম্পন্ন করে তোলে, মানে ঘটেছে এরকম। অর্থাৎ এই দুই পক্ষ তার আর্জি বা জবাবের মাধ্যমে, এই দুই পক্ষ যখন কোনো কমপ্লেনেন্টের মাধ্যমে কোনো কিছু দাবি করে অন্য পক্ষ অস্বীকার করে, এই দুটো থেকে আদালত ধারণা করে নিবেন এই জিনিসের অস্তিত্ব আছে কিনা, আদৌ ঘটনাটা ঘটছে কিনা। এই কিনা শব্দটা হচ্ছে আপনার বিচার্য বিষয়, ঠিক আছে। সে মারার সময় নেশাগ্রস্ত ছিল কিনা, তাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে কিনা, উক্ত বেদখল 6 মাসের মধ্যে করা হয়েছে কিনা, অথবা মামলাটা 6 মাসের মধ্যে করা হয়েছে কিনা। এই সমস্ত বিষয় হচ্ছে আপনার বিচার্য বিষয়। তার মানে আপনাকে বলবো, আমি যদি মনে রাখতে বলি এই কিনা শব্দ দিয়ে যেটা করা হয় সেগুলো হচ্ছে বিচার্য বিষয় গেল। এখন আসি আমরা ডকুমেন্ট। আমরা অনেকবার পড়েছি ডকুমেন্টের 3টা জিনিস আছে, বলা হচ্ছে অক্ষর, সংখ্যা, চিহ্ন বা প্রতীক। এটার মাধ্যমে কোন একটা বিষয় প্রমাণ করা হয়, প্রমাণের ব্যবহার হতে পারে, এই সমস্ত জিনিস। এটা আমরা পড়েছিলাম, পরীক্ষায় আসবে না, ডকুমেন্ট নিয়ে পরীক্ষায় আর আসবে না। কেমন? তো কোনটা আসবে কোনটা আসবে না সেটা আগে ফার্স্ট অফ অল আপনাকে সেটা জানতে হবে। লিগাল ফেসবুক আইডিতে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ। মোহাম্মদ ফারুক তৈলের দ্বীপ সরকার থেকে, আচ্ছা মাশাআল্লাহ। দেবাঞ্জলি চক্রবর্তী, শিশির দাস, হ্যাঁ আপনারা একটু মেনশন করতে থাকেন, যারা নতুন আসছেন একটু মেনশন করবেন, মেনশন করলে তারা বুঝতে পারবে। এখন আসি, আচ্ছা সাক্ষ্য আইনের সাক্ষ্য সম্পর্কে বলছে কোন ধারায়? আমরা জানি সাক্ষ্য আইনের সাক্ষ্য সম্পর্কে বলছে আপনার 3 ধারায়। কত ধারায়? 3 ধারায়। তো এখানের মধ্যে বেশি কিছু দরকার নাই। মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলছে, ঠিক আছে, দালিলিক সাক্ষ্য সম্পর্কে বলছে, আবার ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বলেছে। ফরেনসিক এভিডেন্স, এই যে আমরা বলি চুল, এই যে রক্ত, বীর্য, বিভিন্ন ধরনের ডিএনএ, হাত পা, তালু ইত্যাদি যে ছাপ, সমস্ত বিষয় 2022 সালে সংশোধন করে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা পাচ্ছি যে ফরেনসিক এভিডেন্সও সাক্ষ্যের কথা বলা আছে। কয় ধরনের? এখন 3 ধরনের, মৌখিক, দালিলিক এবং ফরেনসিক। ওকে, দালিলিক মানে দলিলের বিষয়ে, দলিলের মধ্যে যেগুলো থাকে, আর ফরেনসিক মানে ল্যাবের মধ্যে যেগুলো হয়, ঠিক আছে। তাহলে আমরা 3 ধারার মধ্যে সাক্ষ্যের সংজ্ঞাটা আমরা পড়ি, এটা এখানে আছে, ঠিক আছে। আর বেশি কিছু দরকার নেই, জাস্ট এগুলো পড়ে যাবে। ওকে, বিস্তারিত পড়তে গেলে খুব বেশি ডিপলি পড়তে গেলে মাথা চলে যাবে। এই জন্য আগে আপনি সাক্ষ্য আইনটা সকল আইনের জননী বলা হয়, উকিলদের টাকা প্রসবের যন্ত্র বলা হয় কাকে? সাক্ষ্য আইনকে। তো সাক্ষ্য আইন যদি আপনি প্রথম দিকে পরীক্ষার জন্য কয়টা আসে? 15টা। আপনি আগে টার্গেট রাখবেন আমি 10টা এমসিকিউ কমন পাবো। কয়টা? 10টা। আপনি যদি ভুলেও 15টার মধ্যে 15টা কমন পেতে যান তাহলে আপনি রিস্কে আছেন, আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার গাম ছুটে যাবে। কারণ ওই যে আপনি আগে থেকে নির্ধারণ করে রাখছেন আপনি 15-এর মধ্যে 15 আনসার করবেন, পাইতেই হবে। দেখবেন কয়েকটা কমন না আসলেই আপনার চোখ মুখ নাক দিয়ে গাম জ্বরা শুরু করছে। এই জন্য এক্সপেক্টেড লেভেল এমন লেভেলে রাখবেন যেন আপনি শান্ত থাকেন,
ঠিক আছে? আপনার এখানে 100 পেতে হচ্ছে না, আপনার কখনোই 80 পেতে হচ্ছে না, আপনার কখনো 70 পেতে হচ্ছে না। আপনার শুধুমাত্র এই যে 55, আমরা তো 50, এটা হচ্ছে পাস মার্ক, তারপরে 50-এ 50 হলে সেটা রিস্ক হয়ে যায় আপনার জন্য। সেজন্য মনে রাখবেন 55 থেকে 65 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মার্ক, উইদাউট রিস্ক, কোনো রিস্ক ফ্রি, এখানে কোনো রিস্ক নাই। এই নাম্বারটা আপনাকে তুলতে হবে। তাহলে আপনার এত ভয় কিসের? আরো 40টা আপনি বাদ দিতে পারতেছেন, আরো 40টা, এত ভয় কিসের? আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি যদি টেকনিক্যালি এই 2টা মাস নিজের মতো করে ইউটিলাইজ করেন, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। মানুষের হ্যান ত্যান ছদর বদর কথা না শুনিয়েন না, আপনার মতো করে টেবিলে সময় দেন, বই থেকে, টেবিল থেকে অকেজ বই সরাই ফেলেন, সাবস্ট্যান্টিভ কিছু বই রাখেন। ঠিক আছে? আপনারা তো দেখতেছেন বাজারের মধ্যে কোন বই ভালো চলে, যেখানে ভুল নাই সেই বইগুলো টেবিলে রাখেন। অযথা চদরবোধ মানে সুদূরবোধ, যেটা ওই যে সংসদের মধ্যে বলছিল সুদূরবোধ, এই সুদূরবোধের বই রাখবেন, মাথা শেষ, আপনার আউট অফ কি হয়ে যাবে, নলেজ হয়ে যাবে, কিছুই থাকবে না মাথায়। এই জন্য আমার প্রথম যেটা ডিরেকশন আপনাদের প্রতি, পরামর্শ বলা যায়, অনুরোধ বলা যায়, অকেজো বই সরাই ফেলবেন, সর্বোচ্চ 2 থেকে 3টা বই রাখবেন, সবকিছু মিলাই, এবং আপনার নিজের নোট থাকবে, আপনি পাস করবেন। এগুলো যদি ফলো করেন পাস করবেন। এখন আপনি যদি 14 জনের কথা শুনতে চান, পাস করবেন না, এটা গ্যারান্টেড। আমরা চোখের দেখা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা, আজকে বিগত 9 থেকে 10 বছর পড়াচ্ছি। ঠিক আছে? এই এক্সপিরিয়েন্স থেকে আমার দেখা, বললাম না 19 থেকে এখনো ঘুরতেছে, পাস করতে পারে নাই, আমার চোখে দেখে। সে আবারও আগামী বছর ভর্তি হবে, সে আগামী বছর আবার ভর্তি হবে, আর একটা কোনো কোচিং এ, আর একটা কোনো ভাইয়ার কাছে, আবার নতুন একটা বই কেনার জন্য দৌড়াদৌড়ি করবে। প্লিজ স্টপ দিস, এই মুহূর্তে এগুলো স্টপ করেন। যারা এগুলোর মধ্যে আছেন, 10টা কোচিং সেন্টার আপনাকে পাস করাইতে পারবে না, আপনার পরিশ্রম, আপনার ডেডিকেশন আপনাকে পাস করাইতে পারবে, এটা মাথায় রাখবেন। এটা যতক্ষণ পর্যন্ত আপনি টেবিলে সময় দিচ্ছেন না, পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে পাস করানোর। ওকে, এখন আসি। আচ্ছা, এটা গেল, প্রুফেরটা একটু দেখে নিন। এরপর হচ্ছে আমরা 4-এর মধ্যে দেখতে পাচ্ছি, দেখেন, ও হ্যাঁ, প্রুফের মধ্যে একটা নট প্রুফ আছে না, অর্থাৎ প্রমাণিত নয়, এটার ইংলিশটা একটু দেখে নেবেন। এই যে আমরা প্রুফ, ডিসপ্রুফ, নট প্রুফ, তাহলে আপনাকে মুখস্থ করতে হবে নট প্রুফ, এই শব্দটা একটু দেখে নেবেন। যেই জিনিসটা এখনো কি নয়, প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত হয় নাই, এখনো প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই, সেটা হচ্ছে নট প্রুফ। ঠিক আছে? অপ্রমাণিত। এখন আমরা চলে যাব একেবারে এমসিকিউতে, মাথা একদম ঠান্ডা রাখে দাগাতে হয়। এটা আমাকে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন, এটা আপনারা নিজেকে বলেন। এটা এই যে এমসিকিউ দাগানোর সময় মাথাটা আপনার ঠান্ডা রাখতে হবে, কুল রাখতে হবে। 1 ঘন্টা কখনো কারো মেধা যাচাই করা যায় না। 1 ঘন্টা হচ্ছে ধৈর্যশীলতার পরীক্ষা। আপনি কতটা ধৈর্য, আপনি কতটা নির্লোভ, আপনি কতটা লুবি, এটা আপনাকে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা করতে হবে। আপনি লুবি বললাম কেন? ম্যাক্সিমাম ফেল করে, মিনিমাম 1000 থেকে 3000 2000 এতজন ফেল করে শুধুমাত্র লুবি হওয়ার কারণে, লোভ সামলাইতে পারে না। কলমটা যতক্ষণ পর্যন্ত, শুনেন, দাগানো শেষ, আপনার কমন আসছে, কলমটা ডাঙ্গা মেরে দিবেন, ক্লিয়ার, পকেটে ঢুকে ফেলবেন। আপনার হাতটা যতক্ষণ কসলাইতে থাকবে, ততক্ষণ আপনি ডেঞ্জারাস জোনের দিকে যাবেন। ঠিক আছে? আপনাকে বলতেছে ফেল কর, এই ফেলের দিকে নিয়ে যাচ্ছে শয়তানে। এই জিনিসটা আপনি খেয়াল করবেন প্লিজ, এটা করা যাবে না। আপনাকে নির্লোভ হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, কুল মাইন্ডেড বসতে হবে, ফ্যান চলে উপরে, ঘামানোর দরকার নেই, অস্থির হওয়ার দরকার নেই, আপনি পারবেন। তবে সেই পারার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে, টেবিলে সময় দিতে হবে। এখন আসি 4-এর মধ্যে 3 ধরনের প্রিজাম্পশনের কথা বলা আছে, মে প্রিজাম্পশন, শ্যাল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রিজাম্পশন। এটা আমরা সবাই জানি, আমার পড়ার কিছু নাই। 4-এর পর হচ্ছে আমরা 5-এ চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বলা হচ্ছে একজন সাক্ষী যখন আদালতে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে যায়, মানে সাক্ষ্য দিতে যায়, ওই সাক্ষী কয়টি বিষয়ে দেয়? কয়টি বিষয়ে বলেন? 5-এর মধ্যে 2টি বিষয়ে। তাহলে একটা কথা বলেছিলাম মনে আছে, পুরো সাক্ষ্য আইন 2টি বিষয়ের উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট, আর একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। ঠিক একইভাবে আসামি 2টা বিষয়ে, কোনো সাক্ষী, কোনো বাদী 2টি বিষয়ে সাক্ষ্য দিতে পারে, এগুলোর বাইরে যেতে পারে না। আপনি যাই বলেন না কেন, মামলার এই 2টি বিষয়ের উপর থাকতে হবে। একটা বলা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা বলা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। রেলিভেন্ট ফ্যাক্ট কোন ধারায় আছে? আপনার কোন ধারায় আছে? সেকশন 5-এর মধ্যে। কয়টি বিষয়ে? 2টি বিষয়ে, শেষ। এটা এখানেই মুখস্থ। ঠিক আছে? 5-এর পরে হচ্ছে আমরা চলে যাব 6-এ। 6-এর মধ্যে কি বলছে? রেস জ্যেষ্ঠা সম্পর্কে বলছে। রেস, এটার উচ্চারণ অনেকে জানে না, জ্যেষ্ঠা, এটাকে বলা হয় জ্যেষ্ঠা, GESTAE, রেস জ্যেষ্ঠা। বলা হচ্ছে আপনার যে সকল ঘটনা একই কার্যের অংশ, যে সকল ঘটনা একই কার্যের অংশ। আপনি বাড়ি থেকে বের হলেন, ঠিক আছে, আপনি বাড়ি থেকে বের
বের হওয়ার সময় আপনি একজনকে থাপ্পড় মারলেন, হ্যাঁ, আবার দোকানে গিয়ে ভাঙচুর করলেন, ঠিক আছে, আরেক জায়গায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, একজন রিক্সাওয়ালাকে মেরে ফেললেন, আরেকজনের সাথে ফোনে কথা বললেন, সকিন এটা আজকে মেরে ফেলবো। এখন আপনি সবগুলো সেম ট্রানজাকশনে করতেছেন। বলা হচ্ছে প্রত্যেকটা ঘটনা ওই অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেজন্য এটার নাম হচ্ছে রেস জেস্টা। ঠিক আছে, একই ঘটনা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, অবশ্যই বর্তমান বাজারে সেরা বই, হ্যাঁ, 5 ধারায় যে কোনো একটা বই, 2টা বই নিতে পারেন। যেমন প্রিলি মাস্টার এখন বর্তমানে ভালো চলতেছে, এটাতে আমরাও কাজ করেছি, ঠিক আছে, আপনারা এটা নিতে পারেন। ওকে, আরো বই আছে, দেখে শুনে নিবেন আর কি, যেটা আপনাদের পারফেক্ট মনে হয় আর কি। ওকে, এখন 5 ধারায়, ভেরি গুড। তাহলে গেল, এটার মধ্যে একটা ঘটনা আছে, বলা হচ্ছে রেটেন ভার্সেস কুইন। এখানে একটা উল্লেখযোগ্য মামলা আছে এই 6 ধারার সাথে, রেটেন ভার্সেস কুইন। এই মামলার মধ্যে এক ব্যক্তি তার ওয়াইফের সাথে ঝগড়া বাঁধে। সেই সময় ওই ওয়াইফটা, স্ত্রীটা পুলিশের কাছে ফোন করতে যায়, কল করতে যায়, ফোন যখন সে বলতেছে মানে কি, মানে আমাকে মারতেছে ওরকম বলতে যাচ্ছে, ওই সময় হাজব্যান্ডের বন্দুক থেকে গুলি গিয়ে ওয়াইফের শরীরের আগে, ওই ওয়াইফ তৎক্ষণাৎ মারা যায়। মারা যাওয়ার সময় একটা চিৎকার করেছিল। সে পুলিশের কাছে কিন্তু সাহায্য চেয়েছিল, ঠিক আছে। এরপরে সে একটা চিৎকার দিয়ে মারা যায়। এখন পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হয়, রেটেন। এখন এটা বলা হচ্ছে মাননীয় আদালত, তাকে মারার ইন্টেনশন আমার ছিল না, আমার বন্দুক থেকে গুলি বের হয়ে গেছে, যার কারণে সে মারা যায়। এখন বলা হচ্ছে এই হত্যা মামলায়, রেটেনের বিরুদ্ধে হত্যা মামলায় সে পুলিশের কাছে সাহায্য চেয়েছিল, একটা ঘটনা। সে ফোন ধরা অবস্থায় তার বুকে গুলি লেগে সে মারা গেছে, এটা একটা ঘটনা। এখন কথা হচ্ছে তাকে মারতে চেয়েছিল কিনা, সেটার সাথে এই দুটি ঘটনা সম্পৃক্ত, সেম ট্রানজাকশনে। সেক্ষেত্রে বলা হচ্ছে রেজিস্টার 6 ধারায় প্রতিফলিত হয়েছে, একই লেনদেনের অংশ, এটা মনে রাখবেন। তবে এই ঘটনাগুলো মনে রাখবেন একটার সাথে আরেকটা সম্পর্কিত। কি হতে হবে? আপনার সম্পর্কিত হতে হবে, সম্পর্কিত ঘটনার পরম্পরা থাকতে হবে, ধারাবাহিকতা, কনজিকিউটিভলি, একটার পর একটা। আজকে ঘটছে একটা, আগামীকালকে একটা, ওটা হবে না। একই ঘটনার একই সাথে হতে হবে। আজকে ডাকাতি করছে, 3 বছর পরে গিয়ে ডাকাতি করছে, এটা কখনোই রেজিস্টার হবে না। আজকে ডাকাতি করার সময় সে কি কি করেছে সেগুলো হচ্ছে সে রেজিস্টার। ক্লিয়ার? 6 এর পরে হচ্ছে আমরা চলে যাব 7টা আমাদের মোটামুটি দরকার নাই, 8টা আমাদের দরকার। 8, ঠিক আছে। 8-এ কি সম্পর্কে আলোচনা করছে? 8-এর মধ্যে কিছু বিষয় বলেছি, কি কোন ধরনের উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ। 3টা বিষয় মনে রাখবেন। কি কি বললাম? কোন ধরনের উদ্দেশ্য, শব্দগুলি দিয়ে মনে রাখবেন, সব কিছু দরকার নেই। পড়ার সময় টেকনিক্যালি আপনাকে আগাইতে হবে, টেকনিক্যালি তার মানে কিছু কি নোট দিয়ে আপনাকে মনে রাখতে হবে, লাইন বা লাইন মুখস্থ করার দরকার নেই। কোন উদ্দেশ্য, কোন ধরনের কি বলা আছে যে প্রস্তুতি, কোন ধরনের পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ কিন্তু কোন মামলার ক্ষেত্রে কি হয়? প্রাসঙ্গিক হয়, ঠিক আছে। যেমন এই যে বর্তমানে বিসিএস পরীক্ষার্থীরা টাকা দিয়ে প্রশ্ন কিনেছে, ঠিক আছে, টাকাটা দিছে কোন উদ্দেশ্যে, ঘুষটা দিয়েছে কোন উদ্দেশ্যে? পরীক্ষায় ভালো করার জন্য। তাহলে বলা হচ্ছে এখানে উদ্দেশ্যটা, মোটিভ। এই যে পরীক্ষায় ভালো করার জন্য, ক্যাডার হওয়ার জন্য টাকা দিয়েছে, সেটা প্রাসঙ্গিক। ক্লিয়ার? আবার বলা হচ্ছে প্রস্তুতি, কোন ধরনের প্রিপারেশন, সেটাও কিন্তু প্রাসঙ্গিক। যেমন সে গুলি করার জন্য বন্দুক লোডেড করেছে, ঠিক আছে, অথবা সে আঘাত করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসে। এই যে যেমন বিভিন্ন হলের মধ্যে কি পাইছে? চাপাতি ছোড়া পাইছে না? প্রিপারেশন, একটু পরে আঘাত করবে, এরকম। আবার বলা হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। দেখেন ক্লাস করতেছি আমরা সবাই মিলে, ঠিক আছে, এখন হঠাৎ করে এই যে সুলতানা রাজিয়ার মানি ব্যাগ থেকে, ওয়ালেট থেকে, যেটা বলে বেনিটি ব্যাগ মনে হয়, বেনিটি ব্যাগ থেকে মোবাইল হারাই গেছে। ক্লাস করতেছি আমরা সবাই, হঠাৎ করে এই রাজিয়া বলে উঠলো, এই আমার মোবাইল কই? এটা বলার পরে কিন্তু মোস্তাফা মনির দিছে পালাইয়া। এই যে মোস্তাফা মনির যে দূর দিছে, দেখেন ক্লাসের মধ্যে অনেকেই আছি, কারো গায়ে লাগে নাই, তো মোস্তাফা মনির কেন দূর দিল? এই ঘটনার পরেই তার পরবর্তী আচরণটা প্রাসঙ্গিক। যদি তার বিরুদ্ধে কোনো ধরনের চুরির মামলা করা হয়, ওই চুরির মামলায় সে যে দূর দিছিল, বিভিন্ন ধরনের এই যে কথাটা শোনার পরে পালাইছে, এটা প্রাসঙ্গিক। তো বলা হচ্ছে এই 8 ধারার মধ্যে
এই যে মোটিভ, প্রিপারেশন এবং পূর্ববর্তী পরবর্তী আচরণ কি হয়, প্রাসঙ্গিক হয়ে যায়। এগুলো প্রাসঙ্গিকতার বিধান, এটা মাথায় রাখবেন। এখন আসি উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, এভাবে মনে রাখবেন। এরপর আমরা চলে যাব ধারা 9 এর মধ্যে। ধারা 9 বেশি মনে রাখার দরকার নাই। ধারা 9 এর মধ্যে বলা হচ্ছে যে সমস্ত ঘটনা অর্থাৎ ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় ঘটনার বিবরণ দিতে হয়। ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় ঘটনা, এখানে 3টা বিষয় আছে, 3টা বিষয়গুলো পড়বেন। অর্থাৎ 9 এর মধ্যে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, ঠিক আছে, টিআই প্যারেড প্রতিফলিত হয়েছে। টিআই প্যারেড, এই টিআই প্যারেডটা হয়তো অনেকেই জানেন না। এটা হচ্ছে অর্থাৎ কোনো অপরাধীকে চিহ্নিত করা, সহজ কথা, কোন একটা অপরাধের স্থান চিহ্নিত করা, ঠিক আছে, আবার কোনো সময় চিহ্নিত করা। তার মানে এখানে 3টা জিনিস, কোনো ব্যাখ্যা বা পরিচয় দান করে। এবং বলা হচ্ছে চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ এটাই, চোরের মন পুলিশ পুলিশ হচ্ছে আপনার 8 ধারা, এভাবে। এরপর বলা হচ্ছে বস্তু বা ব্যক্তি শনাক্ত করা এবং কোনো ঘটনার সময় ও স্থান। এই 3টা জিনিস মনে রাখবেন। কোন ধারায়? 9 ধারার 3টা গ্রাউন্ড আছে এখানে। এই 3টা গ্রাউন্ড ক্লিয়ারলি মনে রাখবেন, এমসিকিউ তে দিতেও পারে। এখন আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, কোন ধারায় প্রতিনিধিত্বমূলক মতবাদ প্রতিফলিত হয়েছে, প্রতিনিধিত্বমূলক নীতি প্রতিফলিত হয়েছে? বলেন, সাক্ষ্য আইনের কোন ধারায় প্রতিনিধিত্বমূলক নীতি প্রতিফলিত হয়েছে? বলেন দ্রুত। টিআই প্যারেড, ভেরি গুড। কামরুন নাহার বলেছেন 9-3 হাসান মাসুদ, আমি নিজেই অলরেডি দেখতেছি ভাই, ভেরি গুড। হামিদুল্লাহ হামিম, বালারাম রয়, ভেরি গুড। টিআইপি, আমি প্রশ্ন করেছি যে সাক্ষ্য আইনে কোন ধারাতে প্রতিনিধিত্বমূলক নীতি প্রতিফলিত হয়েছে। এটা যদি বলে পরীক্ষায়, বলেন। কামরুন নাহার সাথে কারো থেকে রিপ্লাই পেলাম না, রিয়েল আনসার এখনো পেলাম না। মানে সঠিক আনসারটা কি বলেন? প্রতিনিধিত্বমূলক নীতি কোথায় প্রতিফলিত হয়েছে? দ্রুত বলেন। স্যার চুলগুলো ভালো হয়ে গেল, তুমি আসো শুধু চুল নিয়ে, কেমন? পড়াশোনা করো, মামলা মোকদ্দমা ডিল করো, মানুষের চুলের দিকে তাকালে হবে? আচ্ছা দেখেন, তাহলে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক নীতি, ভেরি গুড। একজন বলেছেন 10 ধারায়, রিফাতুল্লাহ বলেছেন, আচ্ছা রিফাতুল্লাহ বলে নাই, আনিকা, কামরুন নাহার 10 ধারায়। 10 যেই সাক্ষ্য আইনের 10 ধারার মধ্যে দুটো জিনিস আলোচনা করা হয়েছে, তার মধ্যে আমি একটা নতুন জিনিস শিখালাম, সেটা হচ্ছে কি আপনাদেরকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, ঠিক আছে, প্রতিনিধিত্বমূলক। আরেকটা বলা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। ক্রিমিনাল কনস্পিরেসি প্যানাল কোডের কোথায়? 120-এর ক প্লাস খ, ঠিক আছে, ক্রিমিনাল কনস্পিরেসি অপরাধমূলক ষড়যন্ত্র, এবং এখানে কমন ইন্টেনশন অর্থাৎ 34 দ্বারা প্রতিফলিত হয়েছে। সাক্ষ্য আইনের 10 ধারায় এই প্রতিনিধিত্বমূলক নীতি এবং 120 ক প্লাস খ এবং 34 এগুলো আপনার প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। খতে হচ্ছে শাস্তি। তাহলে মনে রাখবেন কমন ইন্টেনশন অর্থাৎ কোন একটা অপরাধের মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি থাকলে, কতজন? 2 বা ততোধিক ব্যক্তি থাকলে তারা যদি কোনো কাজ করে, কোনো ঘোষণা করে, কোনো ধরনের কি করে আপনার ষড়যন্ত্র করে, সেই কারণের মধ্যে যদি একজন গ্রেপ্তার হয়, একজনকে ধরে ফেলা হয়, সে যদি কোনো ধরনের বিবৃতি দেয়, কথা বুঝে নিয়ে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করার পর যদি কোনো ধরনের বিবৃতি দেয়, তার এই বিবৃতিটা, তার এই কাজটা, তার এই ঘোষণাটা বাকিদের জন্য কি হবে? বিবেচিত হবে। তার মানে বাকিদের জন্য প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে আমার কমন ইন্টেনশন। সাধারণ অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় সম্পাদনের জন্য যখন তারা অংশগ্রহণ করে, তখন 10 দ্বারা তারা সবাই লায়াবল হয়ে যায়। তো আমরা এখানে পড়ছিলাম কি, যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, ঠিক আছে, সেখানে একজনে ঘোষণা দিল আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। লন্ডন থেকে একজন বলে টাকা দিল, কানাডা থেকে বলে যে লিফলেট বিতরণ করলো, ঠিক আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে, একজন খুলনা থেকে বলে যে আমরা বিকাশে টাকা দিচ্ছি। তাহলে প্রত্যেকেই কোনো না কোনো কাজ, কোনো ধরনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। সেখানে একজন যদি ধরা পড়ে, তার বিবৃতি বা কাজ, ঘোষণাটা বাকি সকলের জন্য প্রাসঙ্গিক হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 10 ধারা। কোন ধারা? 10, সেকশন 10। মনে রাখবেন 10 এর কমন ইন্টেনশন। 10 এ কি কমন ইন্টেনশন? 10 এর মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসি, 10 এর মধ্যে প্রতিনিধিত্বমূলক নীতি। শেষ, মুখস্থ হয়ে গেছে, টেনশন করার কি আছে? এখন আসি আমরা, দেখেন আমরা প্লি অফ এলিভে চলে যাব। কি চলে যাব? দেখেন 11 প্লাস 103 106, ঠিক আছে। 106 আমরা পরে আলোচনা করব। 103 এই দুটো ধারার মধ্যে আমরা একটা ডক্ট্রিন পাই, সেটা হচ্ছে প্লি অফ এলিভাই। আমি আপনাদের থেকে জিজ্ঞেস করবো, ওয়েট করেন, প্লি অফ এলিভাই তাহলে দুটোর মধ্যে কেন? তাহলে মনে রাখবেন
11তে এই প্লি অফ এলিবাই মানে অজুহাত, এটার অর্থ হচ্ছে আপনার এলসওয়্যার, অন্যত্র থাকার অজুহাত। আমরা বলি না অজুহাত দিও না, ঠিক আছে, আমি দেখছি তুমি চুরি করছো, এটা বলে না, এই অজুহাত বলা হচ্ছে প্লি অফ এলিবাই। এটা হচ্ছে আপনার প্রাসঙ্গিকতার বিধান আছে কোথায়, প্রাসঙ্গিক, সেটা বলা হচ্ছে আপনার 11তে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্লি অফ এলিবাই তোলে, সেই ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে কিনা সেটা আলোচনা করছে 11 ধারাতে। এখন আসি, শুধু কি তুললে হবে? আপনি বলতেছেন খুন করার সময় আমি ছিলাম না, হ্যাঁ, আমি একদম সাধু তুলসী পাতা, আমি হচ্ছেন একজন কি সাধু, আমি কোনো অপরাধ করি না, নিরপরাধ, আমি ওই সময় ছিলাম না, আশেপাশেও ছিলাম না, বললে হবে না। ইউ হ্যাভ টু প্রুভ, আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের বিষয় হচ্ছে আপনার 103-এ। তাহলে দুটো ধারাই কিন্তু প্লি অফ এলিবাই নিয়ে, একটা হচ্ছে প্রাসঙ্গিকতার বিধান আর একটা হচ্ছে প্রমাণের বিধান, একটা প্রাসঙ্গিকতার বিধান আর একটা প্রমাণের বিধান। ক্লিয়ার? এভাবে করে মনে রাখবেন, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা আইন শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য মহান সুস্থতা দান করে। আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট শরীফুল ইসলাম ভাই। 103 দুটা গেল। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দেখি 180 জন মানুষ এখানে আছেন, প্লি অফ এলিবাই কখন তুলতে হয় বলেন? কোন পর্যায়ে? মোকদ্দমার যে কোনো পর্যায়ে, বিচার কার্য শুরু হওয়ার পর, বিচার কার্য শুরু হওয়ার আগে? ক্লু দিয়ে দিয়েছি, দেখি দ্রুত আনসার দেন, দ্রুত আনসার দেন। প্লি অফ এলিবাই কখন তুলতে হয়? নাসরিন বেগম, অসংখ্য ধন্যবাদ, অনেকজনকে আপনি মেনশন করেছেন। হ্যাঁ, দ্রুত দেখি বলেন, প্লি অফ এলিবাই অর্থাৎ অজুহাতটা কখন উত্থাপন করতে হয়? সেকশনে নাই, কিন্তু আপনাকে বলতে হবে, দ্রুত। ওয়াও, শুভ তালুকদার ফার্স্টে কমেন্ট করে দিয়েছেন, আর কেউ কমেন্ট করবেন দ্রুত। প্লি অফ এলিবাই 11 এবং 103-এর বিধানটা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অজুহাত তুলতে চায়, সে অন্যত্র ছিল, তাকে সেটা কখন উত্থাপন করতে হবে ওই মামলায়? ভেরি গুড, অনেকে দেখতে পাচ্ছি আমরা। রোবেল ভাই বলেছেন বিচার শুরু হওয়ার আগে। শুভ তালুকদার ফার্স্টে কমেন্ট করেছেন শান্তদের বিচার কাজ শুরু হওয়ার আগে। একে আজাদ, ট্রায়াল স্টেজে বললে হবে না আজাদ ভাই, ট্রায়াল স্টেজের আগে, বিচার কার্য শুরু হওয়ার আগেই, বিফোর দ্য কমেন্সমেন্ট অফ ট্রায়াল, এবার বলতে হবে আপনাকে, বিচারের আগে, বিফোর। নাসমুন খানম, ভেরি গুড, যারা ক্লাসটা করেছেন তাহলে মোটামুটি পারতেছেন, আলহামদুলিল্লাহ। ওকে, এরপর হচ্ছে আমরা দেখেন 11 পর 103-এ চলে গেলাম, একসাথে আমরা ধারা 17-তে চলে আসবো, ঠিক আছে? মাঝখানে একটা 12 ধারা আছে ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে, এটা পড়লেও পড়তে পারেন, না পড়লে নাই, আসবে না, কমন আসবে না। 17 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিশন। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেন ভাই অ্যাডমিশনটা কি? আচ্ছা, অ্যাডমিশনটা কেন জানেন না বলেন? আমরা বলি না স্বীকার করেন, অ্যাডমিশন দেন, ঠিক আছে? অ্যাডমিশন মানে হচ্ছে কোনো ব্যক্তি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে মাননীয় আদালত, সে আমার থেকে সম্পত্তি পায়, সে আমার থেকে টাকা পায়, এটা হচ্ছে কি অ্যাডমিশন, স্বীকার। যদিও অনেক বইয়ের মধ্যে স্বীকারোক্তি দিয়েছে, এটার বাংলা নট স্বীকারোক্তি, এটা হচ্ছে স্বীকার। অ্যাডমিশন মানে কি স্বীকার, স্বীকারোক্তি মানে কনফেশন, নট এটা কনফেশন, এটা হচ্ছে আপনার স্বীকার। আমি যদি বলি এটাকে অ্যাডমিশন, তাহলে দেখেন এই যে অ্যাডমিশনের কথা বলা আছে, এটা কি বলা হচ্ছে? এই যে 17 ধারাতে যখন কোনো ব্যক্তি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, কোন একটা বিবৃতি প্রদান করবে, যেই বিবৃতিটা তার নিজের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। আচ্ছা, কেমন আমি একটু বুঝাই। আমি যদি বলি সবুজ ভাই আমার থেকে 50,000 টাকা পায়, মাননীয় আদালত, সে আমার সম্পত্তির মধ্যে যে গাছগুলা লাগানো আছে সেই গাছগুলোর মালিক সবুজ ভাই, আমি যদি এরকম কোনো কিছু স্বীকার করি, আমার থেকে চলে যাবে নাকি আমার কাছে আসবে? আদালতের সামনে যখন আমি স্বীকার করে ফেলবো, আমার স্বার্থটা সাথে সাথে ক্ষতিগ্রস্ত, আমার থেকে চলে যাবে, ঠিক কিনা? তো বলা হচ্ছে এই স্বীকৃতির বিষয়ে যে বিবৃতি কয়টি বিষয়ে দেয়, কিভাবে দেয়া যায়, কিভাবে, এটা নিয়ে অনেক পেঁচাল বা ক্যাচাল লেগে যায়। ক্যাচাল লাগার দরকার নাই, 3 ভাবে দেয়া যায়। মৌখিকভাবে, কয়ভাবে দেয়া যায়? মৌখিকভাবে, মনে রাখবেন, দালিলিকভাবে, দলিলের বিষয়ে দেয়া যায়, লিখে দেয়া যায়, আবার ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দেয়া যায়। কয়ভাবে? 3 ভাবে। ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দেয়া যায়। কোন ধারায়? 17 ধারায়। অ্যাডমিশন কয়ভাবে দেয়া যায়? 3 ভাবে দেয়া যায়। তাহলে গেল মৌখিক, দালিলিক, ডিজিটাল। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনি যে স্বীকৃতি দিচ্ছেন কোন বিষয়ে, এটা তো মাধ্যম। এই 3টা গেল আপনার মাধ্যম, দেখেন এগুলো গেল মাধ্যম। কিন্তু আমি যদি বলি কোন বিষয়ে,
কোন সাবজেক্ট ম্যাটারের উপর আপনি অ্যাডমিশন দিবেন, যেমন তেমন বিষয়। আপনি চুরি সুটকি দিয়ে ভাত খাইছেন, মাননীয় আদালত সকালে পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে আসলাম, এটা কি অ্যাডমিশন? বলেন, মামলার সাথে সম্পর্কিত কিছু আছে? নাই। এই ক্ষেত্রে বলা হচ্ছে আপনি আদালতে দাঁড়িয়ে যখন কোনো অ্যাডমিশন দিবেন, সেই ক্ষেত্রে মৌখিকভাবে দিতে পারেন, দালিলিকভাবে দিতে পারেন, ডিজিটাল রেকর্ডের মাধ্যমে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই 3 মাধ্যমের যে কোনো এক মাধ্যম দিতে পারেন, কিন্তু দিতে হবে শুধুমাত্র দুটো বিষয়। একটু আগে বলেছিলাম পুরো সাক্ষ্য আইন দুটো জিনিসের উপর দাঁড়িয়ে। কি কি বললাম? বলা হচ্ছে আপনার রেলিভেন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু। কি বললাম? প্রাসঙ্গিক বিষয় এবং বলা হচ্ছে বিচার্য বিষয়। এই দুটো বিষয়ের বাইরে যেতে পারবেন না। আপনি যাই স্বীকার করেন না কেন, মোকদ্দমার এই দুটো বিষয়ের বাইরে যেতে পারবেন না। ক্লিয়ার? তাহলে স্বীকৃতি বিষয় এখন বুঝা গেছে। স্বীকৃতি সব সময় মানুষের পক্ষে হয় নাকি বিপক্ষে হয়? তাহলে মনে রাখবেন, যেই মানুষ স্বীকার করে তার বিপক্ষে হয়, তার বিপক্ষে হয়। শুধুমাত্র একটা গ্রাউন্ড আছে, একটা ধারা আছে যেখানে স্বীকৃতি সবসময় কি হয়? মানুষের বিপক্ষে হয়, মানুষের বিপক্ষে হয়। সেটা হচ্ছে আপনার 21 ধারায়। পড়ার দরকার আছে, আমি বলতেছি। দেখেন, প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয়। শফিক ভাই, মাসুদুল রানা, ভেরি গুড। এই দুটো বিষয় মনে রাখবেন, রেলিভেন্ট ফ্যাক্ট এবং ফ্যাক্ট ইন ইস্যু। এই দুটোকে কামড়ায় থাকবেন পুরো সাক্ষ্য আইনে, এই দুটো বিষয়কে কামড়ায় থাকবেন, পারবেন ইনশাল্লাহ। এখন আসে, আমরা 18টা পড়ার দরকার নাই, 18টা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে একটু দেখে নেবেন বার্ডস আই, যেটা বলা হয় কুইক ভিউ, দ্রুত দেখে নেবেন। কিছু জিনিস লেস ইম্পর্টেন্ট, তাই বলে কি সারা জীবন পড়বেন না? একবার হলো পড়ে ফেলবেন, ঠিক আছে? দেখা যাবে আপনি অনেক বিষয় মুখস্থ করা ভালো করে শিখলেন, এটা ভুল করে আসলেন, কিন্তু একবার যেটা দেখলেন, যেটাকে আমরা কুইক ভিউ বলি, এটা আপনি পরীক্ষায় পেরে আসলেন, মানে আপনি পারলেন। তাহলে দেখেন কাজ দিছে। এই জন্য ছোট জিনিস বলে অবহেলা করিও না। একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, ঠিক আছে? যেখানে দেখিবে চাই উড়িয়ে দেখো হাই। হ্যাঁ, কি কি আছে তো, পাইলে পাইতে পারো অমূল্য রতন। হ্যাঁ, এভাবে মনে রাখবেন। এখন আসি আমরা 17-এর পরে আমরা একটু 21-এ চলে যাই। 21-এর বিধান, এটা অনেকেই পড়তে চায় না। কেন ভাই পড়তে পারেন না? এই 2 আর 1 কত? 3। তার মানে 21-এর মধ্যে 3টি বিষয়ে আপনার স্বীকৃতি অনেক ক্ষেত্রে নিজের পক্ষে প্রযোজ্য হয়। এই দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো জানি স্বীকৃতি সবসময় মানুষের বিপক্ষে যায়, যে স্বীকার করে তার থেকে তো চলে যাবে, নিয়ম, এটা নিয়ম। কিন্তু এই 21 ধারার মধ্যে 3টি বিষয়ে, কি বললাম? এই 21 ধারাতে 3টি বিষয়ে। তাহলে 21-এর মধ্যে কি আছে? 2 আর 1 যোগ করলে 3, তার মানে ধারা কত? 21। আলাদা করে মুখস্থ করার দরকার আছে? 3টি বিষয়। 3টি বিষয়গুলো কি কি এখন মনে পড়বে। দেন 1 নাম্বার বলা হচ্ছে 32(1), কোনো ব্যক্তি যদি ডাইং ডিক্লারেশন দেয়, কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সময় যদি দেয়, সেটা তার পক্ষে আসতেছে না। হ্যাঁ, আমাকে কুদ্দিচ্ছে, মারছে, হ্যাঁ, আমাকে জরিনা সম্পত্তি থেকে বেদখল করছে, এই যে বিবৃতি দিয়ে যাচ্ছে ডাইং ডিক্লারেশন এট দ্য টাইম অফ ডেথ, সেটা কি তার পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে? পক্ষে না। বলা হচ্ছে ওই মুহূর্তে তার পক্ষে বিবৃতি দিলেও সেটা কি হচ্ছে? অ্যাডমিশন হিসেবে গ্রহণযোগ্য। তার মানে তার পক্ষে দিলেও গ্রহণযোগ্য। একটা গ্রাউন্ড গেল, ঠিক আছে? একটা গ্রাউন্ড গেল। এখন আমরা দেখব 2 নম্বর গ্রাউন্ড। বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি স্বীকৃতি দেয়, দেখেন, কোনো ব্যক্তি স্বীকৃতি প্রদান করে এবং সেটা যদি তার মনের এবং দেহের অবস্থা বর্ণনা করে। তার মানে কথা হচ্ছে অনেক মানুষ, মেয়েদের কথা বাদ দিলাম, অনেক পুরুষ মানুষ রাগে ক্ষোভে কান্না করে দেয়, ঠিক কিনা? সারা জীবন বিদেশে থাকে, মানে মেয়ের পিছনে টাকা ঢাললো, ঠিক আছে? সব মেয়ে না, আমরা তো বললাম কিছু মেয়ে, 1% বা 2%। পৃথিবীতে খারাপ মানুষ আছেই এবং ভালো মানুষ আছে, বিদায় পৃথিবীতে টিকে আছে। আমরা শুধু খারাপের দিকে চিন্তা করি। যেমন কোনো পুরুষ মানুষ সহজে কিন্তু কান্না করে না। আদালতে দাঁড়িয়ে যখন সে কাঠগড়া ধরে কান্নায় ভেঙে পড়ে, আপনাকে বুঝতে হবে ওই পুরুষ কোনো অভিনয় শিল্পী নয়। আঘাত পেয়েছে বিদায় সে বলতে পারে, মাননীয় আদালত এত টাকা দিলাম, সব রিসিট আছে, সব কিছু করলাম, কিন্তু দিন শেষে সে আমার হলো না। এই যে তার মুখের সাথে তার মনের অভিব্যক্তির সাথে মিলে যায়, তখন সে যখন কোনো অ্যাডমিশন দেয়, সেটা তার পক্ষে হলেও গ্রহণযোগ্য। ক্লিয়ার? সেটা তার পক্ষে হলেও গ্রহণযোগ্য। তার মানে কোনো স্বীকৃতি যখন মনের এবং দেহের অবস্থা বর্ণনা করে, কোনো কথা তখন তার দেহের সাথে, সে কান্নায় ভেঙে পড়ছে, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছে, এটা বলা হচ্ছে অ্যাডমিশন দিলেও এভাবে সেটা গ্রহণযোগ্য, তার পক্ষে, বিপক্ষে নয়। এটা বলা হচ্ছে আপনার 21-এর 2 মধ্যে। আবার 3-এর মধ্যে বলা হচ্ছে অন্য কোনোভাবে যদি কি হয়? প্রাসঙ্গিক হয়,
অন্য কোনোভাবে, এটা আদালত নির্ধারণ করবে, এটা আপনার আর আমার দরকার নেই। এই বিষয়টা আপনার আর আমার দরকার নেই। অন্য কোনো বিষয় যদি কি করা হয়, আপনার স্বীকৃতি হিসেবে আদালত যদি গ্রহণ করে, তাহলে আপনাকে মনে রাখতে হচ্ছে কয়টা, দুটা জিনিস। একটা হচ্ছে ডাইন রেগুলেশনের ক্ষেত্রে নিজের পক্ষে প্রযোজ্য, আবার স্বীকৃতি যদি কোনো মনের বা দেহের অবস্থায়, যেমন অনেক সময় দেখেন এই যে জাহাজ চলাচল করে, ঠিক আছে, চাচা হেনা কোথায়, না না হেনা কোথায়, হেনা যদি বলে যে বাবা বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এই যে ওনার যে চেহারা এক্সপ্রেশন, এটাই হচ্ছে স্বীকৃতি হতে পারে নিজের পক্ষে। ওকে, এটা আসবে না হেনা মেনা এগুলো। দেখেন এগুলো আপনার এখন আসল হেনা নিয়ে চিন্তা করেন, হেনা নিয়ে বহুত দিন করছেন, স্ক্রল করতে করতে আঙ্গুল ব্যথা করে ফেলছেন, মধ্যম আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল একটা আঙ্গুলও নাই। যেভাবে স্ক্রল করেন, যে পরিমাণ মোবাইলে স্ক্রল করেন, সেই পরিমাণের অর্ধেক যদি মোবাইলে বইয়ে দিতেন, আজকে বই আপনার ভালোবাসার জিনিস হতো। ঠিক আছে, আমাদের সদস্যদের মধ্যে এমন কিছু মেম্বার আছে যারা পড়ালেখাকে অসংখ্য ভালোবাসে, প্রতিদিন পড়াশোনা করে, 80-90-এর উপর নাম্বার পায়। যেমন প্রশ্ন কঠিন করি না কেন, তারা কেমনে পায়? তারা ভালোবাসে, হৃদয় দিয়ে ধারণ করতে পেরেছে। আপনি পারতেছেন না, কারণ আপনি এগুলো থেকে দূরে। এই 21-এ 2টি ব্যতিক্রম না, 3টি ব্যতিক্রম, 3টি। এতক্ষণ ধরে বললাম নুসরত কাকুন, আপনি বললেন আবার 3টি, বললাম একটা অন্যভাবে আদালত নির্ধারণ করতে পারে। এটা আদালতেরই কাজ, আপনারা আমার কাজ নয়। ঠিক আছে, ইশরাত জেরিন, ভেরি গুড। এই একটু কমেন্ট করে দেন, মেনশন করে দেন বেশি করে, মজা পাচ্ছেন না নাকি? একটু নিজেরা শেয়ার করে দেন, এবং প্রত্যেকের ওয়ালে এটা শেয়ার করবেন। এখান থেকে অনেক কিছু কমন আসতে পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে, এখন আসি আমরা 21-এর পরে আমরা একটু 23-এ চলে যাব। একেবারে কোথায় চলে যাব? 23-এ বলা হচ্ছে দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। কোন ধরনের মামলায়? 23-এ বলা হচ্ছে সিভিল সুটে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। কখন? আমরা তো জানি স্বীকৃতি সকল অবস্থায় সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। কোন সময়? বলা হচ্ছে তাদের মধ্যে যদি কোনো শর্ত থাকে যে কোনো সাক্ষ্য দেয়া যাবে না। কি থাকলে? কন্ডিশন মানে শর্ত থাকলে, এবং তাদের মধ্যে যদি কোনো চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, তাদের মধ্যে কোনো চুক্তি থাকে, তাহলে আপনি মনে রাখবেন 23-এর মধ্যে দুটো জিনিস, 23-এ শর্ত এবং চুক্তি থাকলে দেওয়ানি মামলায় অ্যাডমিশন নট গ্রান্টেড। ঠিক আছে, দেওয়া যাবে না, অ্যাডমিশন দেওয়া যাবে না 23-এর মধ্যে। জাস্ট এতটুকু মনে রাখবেন, কি দিয়ে? শর্ত এবং চুক্তি। দুই পক্ষের মধ্যে যদি কোনো চুক্তি থাকে, ভাই আমাদের মধ্যে যাই হোক না কেন আমরা অ্যাডমিশন দিব না। চুক্তি যদি বলা হয় শর্ত, কোন একটা চুক্তির মধ্যে যদি কোনো কন্ডিশন থাকে যে কোনো ধরনের স্বীকৃতি দেওয়া যাবে না, তাহলে দেওয়া যাবে না। ক্লিয়ার গেল। এখন আসি আমরা শর্ত এবং চুক্তি। 23-এ শর্ত এবং কি চুক্তি শেষ। এরপর বলা হচ্ছে আমরা একটু চলে যাবো একই সাথে 24 থেকে 31 পর্যন্ত সবার মুখস্থ আল্লাহর রহমত, আমি জানি, আই এম ড্যাম শিওর। এখানের মধ্যে 24-এ বলা হচ্ছে, মনে রাখবেন, প্রলোভন, ভয়ভীতি এবং কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়ে কোনো স্বীকারোক্তি নেওয়া যায় না 24-এ। ঠিক আছে, পরীক্ষা একবার আসছে, ইনডিউসমেন্ট, ঠিক আছে, থ্রেট, এগুলো দিয়ে শূন্যস্থান দিয়ে 24-টা একটু দেখে নিবেন, না আসার সম্ভাবনা, নতুন থেকে আসতে পারে, নতুন। তার মানে 24-এর উল্টো হচ্ছে কোনটা? 28। প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দিয়ে যদি কোনো কনফেশন নাই, নট কি রেলিভেন্ট, তার বিরুদ্ধে ইউজ করা যাবে না, সেটা প্রাসঙ্গিক হবে না। আবার 28-এ বলা হচ্ছে 24-এর উল্টো 28 না, 24-এর বিপরীত 28 বলা হচ্ছে যদি এগুলো দূর করে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ছাড়া যদি নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে প্রাসঙ্গিক। ঠিক আছে, প্রাসঙ্গিক। আর এটা প্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক নয়। এখন আসবে কোত্থেকে জানেন? 25-এ পুলিশ। মনে রাখবেন কিভাবে? 25-এ পুলিশের নিকট যদি কোনো ধরনের কি দেয়া হয়, বলা হচ্ছে কোনো ধরনের স্বীকারোক্তি দেয়া হয়, সেটা কি প্রাসঙ্গিক হবে না? তাহলে 25-এ আমরা মনে রাখবো কি দিয়ে? পুলিশের নিকট যদি কোনো স্বীকারোক্তি দেয়, এটা গ্রান্টেড হবে না। এরপর আসি আমরা 26-এ পুলিশ প্লাস ম্যাজিস্ট্রেট। কি বললাম? পুলিশ প্লাস ম্যাজিস্ট্রেট, এভাবে করে শিখবেন। এটা হলো নট রেলিভেন্ট। আর 26-এ হচ্ছে পুলিশ আছে কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে, পুলিশের কাস্টডিতে দিয়েছেন কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত, ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতেই হবে। এবং একটা মামলার রায়ে বলা হচ্ছে 26-এর মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের নিকট কোনো স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পুলিশ থাকতে পারবে না, কোনো পুলিশ থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে 25-এ কি? এবার মনে রাখবেন, 25-এ পুলিশ, 26-এ পুলিশ প্লাস ম্যাজিস্ট্রেট। বেশি পড়াচ্ছেন এগুলো, আপনারা জানেন অলরেডি, অনেকের পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে 27-এ বলা হচ্ছে আলামত উদ্ধার, কোনো তথ্য উদ্ধার, কোনো আসামি থেকে যদি কোনো ধরনের বাড়ি দড়ি দিয়ে, ঠিক আছে, বিভিন্ন বাজ্যা মারে, মানে বলে যে বল স্বীকার কর, স্বীকার করার পর যদি বলে বন্দুকটা আমি বিছানার নিচে রাখছি, হ্যাঁ, পুকুরের নিচে লুকিয়ে রাখছি, তার কথা মতো গিয়ে যদি কোনো আলামত উদ্ধার করে, সেটা তার বিরুদ্ধে প্রাসঙ্গিক, অতটুকুই প্রাসঙ্গিক। এর বাইরে গিয়ে বন্দুকের সাথে সাথে একটা কামানও পেলো, ওই কামানটা হবে না, মনে রাখিয়েন কি। ঠিক আছে, কুদ্দুস বলেছে কি, আমার বাড়ির যে পুকুর গাড়ের নিচে আমি একটা বন্দুক লুকিয়ে রেখেছি, ঠিক আছে, বন্দুক,
এখন বন্দুক খুঁজতে গিয়ে কামানও পেলো, এই কামান আসবে না ভাই, এই কামান ওর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ওর কথা অনুসারে বন্দুক পেয়েছে, এই বন্দুকটাই ওর বিরুদ্ধে কি হবে, ব্যবহার করা যাবে, এটা ওর বিরুদ্ধে প্রাসঙ্গিক। কিন্তু কামান যেটা পেয়েছে, ঠিক আছে, ওটা হবে না। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা, অর্থাৎ এটা আমরা বলতে পারি যতটুকু পাওয়া যায় ঠিক ততটুকু, এভাবে করে পড়িয়েছিলাম। 27-এর মধ্যে যতটুকু উদ্ধার ঠিক ততটুকু, শেষ। 29 আমাদের দরকার নাই, 29-এর পরে হচ্ছে 30টা একটু দরকার। 30টা বলা হচ্ছে, দেখেন, সহ আসামির যে অপরাধের দোষ স্বীকারোক্তি অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়, মানে অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে আপনার 30 ধারা। 30 ধারাতে কি বলছে, যখন একই অপরাধে একাধিক অপরাধীর বিচার হয়, কি বললাম, একই অপরাধের একাধিক অপরাধীর বিচার হয়, তখন তাদের এতগুলো মানুষের মধ্যে, এতগুলো আসামির মধ্যে যে কোনো একজনের দোষ স্বীকার, একজন যদি স্বীকারোক্তি দেয়, সেগুলো বাকিদের জন্য কি হবে, প্রযোজ্য হবে, বাকিদের জন্য প্রযোজ্য হবে। ক্লিয়ার? তার মানে 30-এর মধ্যে 2 বা ততোধিক ব্যক্তির যে কোনো একজন যদি স্বীকারোক্তি দেয়, বাকিদের জন্য সেটা বিবেচনা করা যাবে, কনসিডারেশন। তার মানে 30 দ্বারা হচ্ছে কনসিডারেশনের দ্বারা, আদালত কনসিডার করতে পারবে কি পারবে না 30 দ্বারা। ঠিক আছে, 31-এর মধ্যে একটু মুখস্থ করে ফেলবেন, কেমন? এখানে বলা হচ্ছে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় এবং প্রমাণে বাধা হতে পারে। অ্যাডমিশন যে বলা হচ্ছে নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, এটা ইংলিশ সহকারে পড়বেন 31। ঠিক আছে, যারা একদম ফ্রেশার এই ইংলিশ পড়ে ফেলবেন। 31-এর মধ্যে বলা হচ্ছে স্বীকৃতি যদিও দেয়া হয়, আমি আদালতে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম আর কি, তার মানে কি এটাকে কনক্লুসিভ প্রুফ, নট কনক্লুসিভ প্রুফ। তবে আমি যেটা চাই, আদালত থেকে পরবর্তীতে কোনো কিছু দাবি করতে পারবো না, কারণ আমি তো অলরেডি মুখে বলে দিয়েছি, যেটা একবার স্বীকার করে ফেলছি সেটা আপনি আবার আপন করে নিতে পারবো না। ঠিক আছে, আমার নিজের করে নিতে পারবো না, 31-এর মধ্যে বলে দেয়া আছে। এরপর আমরা চলে যাব 32 এবং 33-এর মধ্যে। দেখেন 32 এবং 33 কি বলা আছে। 32-এর মধ্যে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি, আমরা তো জানি আদালতে যদি কোনো সাক্ষ্য দিতে হয়, আদালতে এসে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে হয়, কিন্তু যে মানুষগুলোরে পাওয়া যায় না, মৃত, ঠিক আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আদালতে আনা ব্যয়সাধ্য, সময় সাপেক্ষ, এগুলোর কেমনে আনএবল, এগুলোর কেমনে সাক্ষ্য দিয়ে যাবেন, কোন ধরনের বিবৃতি দিয়ে যাবেন, স্টেটমেন্ট দিতে হচ্ছে। এখন তারা যদি হারিয়ে যায়, মারা যায়, এই ক্ষেত্রে বলা হচ্ছে 32 ধারায় কয় রকমের ব্যক্তির কথা বলা আছে, 4 রকমের ব্যক্তির কথা বলা আছে, 4 জন ব্যক্তি। অর্থাৎ এখানে ডেটের কথা বলা আছে, ডেথ অর্থাৎ মৃত, নট ফাউন্ড, নট আনএবল, আনএবল, এবং বলা হচ্ছে অর্থাৎ ওয়াস্টেজ, সময় সাপেক্ষ। 4টা বিধান আছে এখানে। এখন বলা হচ্ছে কয়টি গ্রাউন্ড আছে, 8টি গ্রাউন্ড আছে। কয়টি গ্রাউন্ড, 8টি গ্রাউন্ড। এই 8টি ক্ষেত্রে 4 ধরনের ব্যক্তি সরাসরি এসে সাক্ষ্য দিতে না পারলেও তাদের পূর্ববর্তী বিবৃতিটা কি হবে, প্রাসঙ্গিক হবে। আগে কোনো বিবৃতি দিয়ে থাকলে সেটা প্রাসঙ্গিক হবে। তার মানে চারাটা কত, সেকশন কত, 32। 4 ধরনের ব্যক্তি, 8টা গ্রাউন্ড আছে, চারাটা কত, 32 নাম্বার সেকশন। ঠিক আছে, এখন আমরা যদি বলি ডাইং ডিক্লারেশন, আপনারা সবাই শুধু 32 দ্বারাই ডাইং ডিক্লারেশন বলে ফেলেন। কেন? ডাইং ডিক্লারেশন তো 32 দ্বারাই বলে নাই, আপনার শুধুমাত্র বলেছে এই 32-এর 1-এর মধ্যে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা, অর্থাৎ মারা যাওয়ার পূর্বে যে ডিক্লারেশনটা দিয়েছে সেটাকে বলা হচ্ছে কি, মৃত্যুকালীন ঘোষণা। ঠিক আছে, শুধুমাত্র 32-এর 1-এ। এরপর 2 থেকে শুরু করে বাকিগুলো অন্যান্য ক্ষেত্র, তাকে আনা যায় না, তাকে পাওয়া যাচ্ছে না, এমন হতে পারে, শুধুমাত্র ডাইং ডিক্লারেশন। এখন আপনাদের একটা প্রশ্ন করব, ডাইং ডিক্লারেশনের সময় কোন ধরনের সম্পত্তি দান প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে কিনা? সম্পত্তি দান, দেখি বলেন, ডাইং ডিক্লারেশনের সময় কোন ধরনের সম্পত্তি দান প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে কিনা, বলেন। এম এ শান্তা, প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে কিনা, দ্রুত বলেন। মৃত্যুকালীন ঘোষণা অর্থাৎ সম্পত্তি দান হবে কিনা? আচ্ছা, হবে না, একজন বলেছেন হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, ডাইং ডিক্লারেশনের সময় পরিবারের কোনো ঋণ স্বীকার, এই দেখেন, পরিবারের কোনো ঋণ স্বীকার, পরিবারের কোনো ঋণ স্বীকার, ঠিক আছে, ঋণ স্বীকার, যেগুলো পারবেন ওগুলো করতেছি না, জিজ্ঞেস, যেগুলো পারবেন না। তাহলে ডাইং ডিক্লারেশনের সময় কোন ধরনের সম্পত্তি দান, আমি আমার ছোট ছেলেকে 5 কাঠা জমি দিলাম, গেছে গা, মারা গেছে গা, তাহলে এটা কি ডাইং ডিক্লারেশন হিসেবে গণ্য হবে? বিবৃতিটা নট। বলা হচ্ছে মারা যাওয়ার সময় কোন ধরনের সম্পত্তি দিয়ে যেতে পারবে না। ক্লিয়ার? এটা গেল। এরপর আসি পরিবারের ঋণ স্বীকার, এটা করা যাবে কিনা, বলেন। পরিবারের ঋণ স্বীকার করা যাবে কিনা?
বলেন, যদি বলে, যেমন আমার আব্বা মারা যাওয়ার সময় যদি বলে আমার ছেলে আমার থেকে 5 লক্ষ টাকা পায়, গেল গা। এখন কথা হচ্ছে, এই যে ছোট ছেলে আমার থেকে 5 লক্ষ টাকা পায়, একটা ঋণ স্বীকার করে গেল, বাইরের নাকি পরিবারের, এটা দেখতে হবে। যদি বলা হয় পরিবারের কোনো ঋণ স্বীকার, গ্রান্টেড, নট গ্রান্টেড হবে না, এটা বিবৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে না, কারণ পরিবারের কোনো ঋণ স্বীকার গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? অর্থাৎ আপনার ডাইরেক্ট ডিক্লারেশন হিসেবে গণ্য হবে না। তাহলে কোনটা হবে না সেই জিনিসটা একটু আপনাকে জানতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমি যদি বলি এই ডাইরেক্ট ডিক্লারেশন আপনার কি সম্পর্কে, মৃত্যুর কারণ সম্পর্কে, অর্থাৎ সরাসরি মৃত্যুর কারণের সাথে জড়িত থাকবে, মৃত্যুর কারণের সাথে জড়িত থাকবে। এই ডাইরেক্ট ডিক্লারেশন আপনার কোন ধরনের ক্ষেত্রে প্রযোজ্য বলেন? দেওয়ানি এবং ফৌজদারি মামলায়, দেওয়ানি ফৌজদারি মামলায়, সিভিল এবং ক্রিমিনাল দুটাই এই জিনিসগুলো মুখস্থ করবেন, সিভিল এবং ক্রিমিনাল দুটাই। ক্লিয়ার? এখন আসি আমরা 32-এর 2 ধারাতে কি বলছে। আচ্ছা, এক আমরা পেলাম, 2-এ কি বলছে? বলা হচ্ছে যেখানে কোনো ধরনের বিবৃতি দানকারী তার ব্যবসার রীতিনীতি কাজকর্মে লিপিবদ্ধ করে রাখেন, যেমন একজন ডাক্তার, একজন নার্স, একজন ডাক্তার, তার প্রতিদিন যে বাচ্চা ডেলিভারি হয় লিখে রাখেন সবকিছু, সে তাকে খুঁজে পাওয়া না গেলেও সে যে লিখে রাখছে এটা প্রাসঙ্গিক 2-এর মধ্যে, কারণ তার ডেইলি কোর্সের এটা একটা লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকৃত বিবরণ, ঠিক আছে? এরপর বলা হচ্ছে 3 নাম্বার কি, যদি যিনি বিবৃতি দান করেছেন, যিনি স্টেটমেন্ট দিয়েছেন, যদি সেটা তার স্বার্থের বিরুদ্ধে হয়, কি হয়? স্বার্থের বিরুদ্ধে হয়। এখানে বলা হচ্ছে দেখেন, এবং ওই স্বার্থটার যদি কারণে তার বিরুদ্ধে কোনো মামলা উত্থাপিত হয়। যেমন আমি আরেকটু ক্লিয়ারলি বলি 3 নাম্বারটা, সে স্টেটমেন্ট দিয়েছেন, যেমন দেখেন আমার দাদা যদি বলে যায়, হ্যাঁ কুদ্দুস আমাদের ওই জায়গার উপর তার কি আছে, তার সত্ত্ব আছে, সে তার বাবা আমার থেকে টাকা দিয়ে কিনেছিল, আমার দাদা যদি কোনো কিছু বলে যায়, বিবৃতি দিয়ে যায়, তাহলে বলা হচ্ছে দেখেন এটা আমার বাবার, আমার এবং আমার দাদার স্বার্থের বিরুদ্ধে না, সত্যটা বলে গেছেন আর কি। তো বলা হচ্ছে 3-এর মধ্যে যিনি বিবৃতি দানকারী, যেই বিবৃতিটা দিয়েছেন সেটা যদি সত্য হয়, এটার কারণে যদি কোনো ধরনের দায় সৃষ্টি হয় এবং কি মামলাও করতে পারে, ওই ব্যক্তি যাকে বলে গেছে কুদ্দুস আমার এই জায়গার মধ্যে সে সম্পত্তি পায়, এই যে স্বীকার করে গেছে আমার দাদা, তাহলে কুদ্দুস কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে, সিভিল মামলা। ক্লিয়ার? সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওই বিবৃতিটাও কি হবে? প্রাসঙ্গিক হবে, ওই বিবৃতিটাও কি হবে? প্রাসঙ্গিক হবে। এবং আসে 4 নাম্বার, বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো প্রথা, অধিকার বা সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা, স্টেটমেন্ট দেয়া হয়, কোনো কিছু বিবৃত করা হয়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি এমন কোনো বিবৃতি দিয়ে যায় যেটা কোনো ধরনের প্রথা, কোনো ধরনের অধিকার, সাধারণ স্বার্থ সম্পর্কে। যেমন দেখেন এই যে আমাদের বাড়ির পাশে একটা সাধারণ চলাচলের একটা রাস্তা আছে, যদি কোনো ওই গ্রামের ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, পৌর কমিশনার যদি কখনো বিবৃতি দিয়ে যায় যে এখানে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে, তাহলে এটা একটা প্রথা, এই প্রথা জাতীয় বিবৃতিটা কি হবে? প্রাসঙ্গিক হবে। কোন ধারায়? 4-এর মধ্যে, 32-এর 4-এ, ঠিক আছে? 32-এর 4-এ। এখন আসি আমরা 5 এবং 6টা একটু ক্লিয়ার করে দেখেন। 32-এর 5-এর মধ্যে কি বলছে? 32-এর 5-এর মধ্যে বলছে রক্ত, বৈবাহিক সম্পর্ক এবং কি দত্তক গ্রহণের সূত্রে কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো বিবৃতি প্রদান করে থাকে। 3টা বিষয়, কোনো রক্ত সম্পর্কিত, বৈবাহিক সম্পর্কিতের কারণে বা কোনো দত্তক গ্রহণের ক্ষেত্রে, 3টা বিষয়ে যদি কোনো ধরনের বিবৃতি প্রদান করেন এবং সেটা রিলেশন সম্পর্কিত হয়, কোনো সম্পর্ক সম্পর্কিত হয়, কোনো সম্পর্ক সম্পর্কিত হয়, সেই ক্ষেত্রে বলা আছে তার ওই বিবৃতিটা প্রাসঙ্গিক, ঠিক আছে? যদি এই যে আমাদের কি আছে টেকনাফের বদি একটা ছেলে মামলা করছিল না, এই যে তাকে বাপ ডাকার জন্য, মানে আমার বাবা, সে আমার বাবা বলে মামলা করছিল, ঘোষণামূলক মোকদ্দমা। কোন বিয়েতে, কোন অনুষ্ঠানে যদি বদি কখনো ওই ছেলেকে তার নিজের পুত্র বলে স্বীকার করে, কোন ধরনের বিবৃতি দেয়, তাহলে সেই বিবৃতিটা তাদের মামলা কি হবে? প্রাসঙ্গিক হবে। ক্লিয়ার? ওই বদি বলে যে আমার ছেলে নয়, এরপর নাকি সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাই হোক, বলা হচ্ছে বদি যদি কোনো বিয়েতে বা দাওয়াতে যদি বলে ওই ছেলে আসলে আমার ছেলে ছিল, পুত্র বলে যদি কি দেয়, পরিচয় দেয়, তাহলে বলা হচ্ছে এটা তার মামলায় প্রাসঙ্গিক বলে গণ্য হবে। ঠিক আছে, গেল। আবার 32-এর যে 6-এর মধ্যে একটা কথা বলা আছে যে কোন ধরনের রক্তের সম্পর্কের সূত্রে, বৈবাহিক সম্পর্কের সূত্রে, কোন দত্তকের সম্পর্কের সূত্রে, এখানেও সেম। 5 আর 6-এর মধ্যে প্রায় সেম।
তাহলে কি বললাম, যদি এমন কোনো সম্পর্ক বা এমন কোনো পারিবারিক বিষয়ে কোনো ধরনের দলিল বা উইলে লিপিবদ্ধ থাকে, ঠিক আছে, যেমন দেখেন আমার বাবা যদি বলে আমার ছেলের যদি কোনো নাতি হয় তাহলে আমি আমার নাতিকে 5 কাঠা জায়গা দিয়ে গেলাম, 5 কাঠা জায়গা দিয়ে গেলাম। তাহলে দেখেন আমার বাবা যে 5 কাঠা জায়গা দিয়ে যাচ্ছে কিসের সাথে, একটা দলিলের মধ্যে, একটা উইলের মধ্যে 5 কাঠা জায়গা দিয়ে গেল। তাহলে কিসের, আমার যদি কোনো ছেলে সন্তান হয়। এখন কথা হচ্ছে 6 এর মধ্যে বৈবাহিক সূত্রে, দত্তক সূত্রে, কোনো ধরনের রক্তের সম্পর্কের সূত্রে যদি কোনো ধরনের অধিকার বা দায় দলিল বা উইলে লিপিবদ্ধ থাকে, উইলে লিপিবদ্ধ থাকে, তাহলে বলা হচ্ছে সেই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে, সেই বিবৃতিটা কি হবে, প্রাসঙ্গিক হবে। এখন আমাকে বলেন 32(5) এবং 32(6) এর মধ্যে পার্থক্যটা কি বলেন, মূল পার্থক্যটা কি? বাবা ভেরি গুড, এখানে অনেক এক্সপার্ট আছে মাশাআল্লাহ। দেখেন এখানে বলা হচ্ছে 6 এর মধ্যে 5 আর 6 এর মধ্যে 5টা হচ্ছে মৌখিক প্লাস লিখিত, রিটেন, ওরাল প্লাস রিটেন হতে পারে, মৌখিকও হতে পারে, এই যে আমার ছেলে আমি তারে স্বীকার করলাম, অথবা লিখিতভাবে দলিল করে দিল সে আমার ছেলে, আমি স্বীকার করলাম, এটা মৌখিক বা লিখিত হতে পারে। 6 নাম্বার বলা হচ্ছে শুধুমাত্র অনলি রিটেন, শুধুমাত্র কি রিটেন, শুধুমাত্র রিটেন। 6 এর মধ্যে কিসে বলা আছে, রিটেনের কথা বলা আছে। আপনারা 1 থেকে 6 পর্যন্ত শিখেন আগে, বেশি দরকার নেই, কেমন? এখন আসি, আমরা 32 এর মধ্যে কয় ধরনের ব্যক্তি পড়েছিলাম, 4 ধরনের ব্যক্তি, কিন্তু 33-এ এসে 4 এর সাথে আরেক বেড়ে যাবে। তার মানে কোন অপরপক্ষ যদি তাকে লুকিয়ে রাখে তাহলে বলা হচ্ছে কত, 5 প্রকার ব্যক্তি, 5 প্রকার ব্যক্তি। আচ্ছা বিবৃতি লিখতে হতে হবে, লিখিত না হলে চলবে। থ্যাংক ইউ নাসরিন বেগম এবং MI রাহি, লিখিত, ভেরি গুড, এটা আপনাদেরকে পড়িয়েছিলাম। দেখেন 33 এর মধ্যে বলা হচ্ছে 5 প্রকার ব্যক্তি যদি কোনো ধরনের পূর্বে কোনো সাক্ষ্য প্রদান করে থাকে, তাদেরকে যদি পরবর্তীতে পাওয়া না যায় তাহলে পূর্বের ওই সাক্ষ্যটা পরবর্তী কোনো কার্যক্রমে ব্যবহার করা যাবে, ঠিক আছে, পরবর্তী কার্যক্রমে ব্যবহার করা যাবে সাক্ষ্য। তাহলে মনে রাখবেন 32 দ্বারা কিন্তু বিবৃতির কথা বলা আছে, তার মানে স্টেটমেন্ট, নট এভিডেন্স, নট সাক্ষ্য। সাক্ষ্য কোন দ্বারায়, 33 দ্বারায়। 32 দ্বারা হচ্ছে আপনার সিভিল এবং ক্রিমিনাল দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, আর 33 দ্বারা শুধুমাত্র ক্রিমিনালের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কি ক্রিমিনালের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে শর্ত আছে প্রায় কয়টি, 4টি শর্ত আছে 33 দ্বারায়। বলা হচ্ছে এখানে প্রথম কথা, এই যে বিচারিক কার্যক্রম বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নিকট দিতে হবে সাক্ষ্যটা। আবার বলা হচ্ছে একই পক্ষ বা প্রতিনিধির মধ্যে হবে, এটা আপনারা সবাই জানেন, আমি এই জন্য লিখতেছি না। আবার বলা হচ্ছে যে প্রথম কার্যক্রমে যখন মামলাটা করা হয়েছিল সেই সময় জেরা করার অধিকার বা সুযোগ ছিল, এটা গেল। আরেকটা বলা হচ্ছে যে প্রথম এবং পরবর্তী, প্রথমে মামলা করছে এরপর আপিল গেছে, সব সময় বিচার্য বিষয় সেম হতে হবে, ঠিক আছে, সে দখলে ছিল কিনা, সে বেদখল হয়েছে কিনা সম্পত্তি, এই দখলটাই থাকতে হবে মূল মোকদ্দমা এবং আপিলে গিয়ে, মূল দখলটাই থাকতে হবে, ক্লিয়ার। এখন আসি এই 33 এর মধ্যে একটা জিনিস আমি যদি এক্সাম্পল দিই, দেখেন এক্স এবং ওয়াই এর মামলায় জেডে সাক্ষ্য দিয়েছিল, এক্স ওয়াই এর বিরুদ্ধে চুরির মামলা করেছে। কিসের মামলা করেছে, এই ভালো করে দেখেন 33 এর মধ্যে এক্স ওয়াই এর বিরুদ্ধে চুরির মামলা করেছে। এই মামলার মধ্যে জেড সাক্ষ্য দিয়েছিল যে ওয়াই কে চুরি করতে দেখেছিল, চুরি করতে দেখেছিল কে, জেড সাক্ষ্য দিয়েছে দেখেছিল। ভালো করে দেখেন, এক্স ওয়াই এর বিরুদ্ধে চুরির মামলা করেছে, সেই মামলায় জেড সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিল মাননীয় আদালত আমি ওয়াই কে চুরি করতে দেখেছি, ঠিক আছে। এই কথা বলার পর জেড মারা যায়, জেড মারা যায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তাকে আনা ব্যয়সাধ্য এরকম যদি হয়, অথবা তাকে অপরপক্ষ সরিয়ে রাখছে, যেমনে হোক, এই 5 ধরনের যেভাবে হোক না কেন সমস্যা নেই। এখন এই মামলার বিরুদ্ধে যদি আপিল করা হয়, অর্থাৎ দণ্ড দিছে ওয়াইকে, ওয়াই কি করছে, আপিল করেছে, কথা বুঝে নিয়েন। এখন আপিলে গিয়ে জেডের কিন্তু এই সাক্ষ্যটা আবার দরকার। আমরা জানি না, আমরা জানি যে রিকল অফ উইটনেস কোথায় আছে, অর্ডার 18-এ আছে, আবার সিআরপিসির 540-এ আছে রিকল অফ উইটনেস, ঠিক আছে, কল ফর উইটনেস বলে না, রিকল করা, আবার পুনরায় ডাকা সাক্ষীকে। এখন জেড কে কোত্থেকে ডাকবে, সে তো মারা গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন যদি হয় তাহলে বলা হচ্ছে জেড যে আগের মামলায়
এই চুরি করতে দেখেছিল বলে যে সাক্ষ্য দিয়েছিল, ঠিক আছে, সেই সাক্ষ্যটা আপিলের পর্যায়ে গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক, এই কথাটাই 33 ধারার মূল বক্তব্য। অর্থাৎ আগের মামলায় যে সাক্ষ্যটা দিয়েছিল, মানে একদম মূল মামলায়, বিচারিক মামলায়, পরবর্তী স্টেজ তার মানে আপিল বা রিভিশন যেটাই হোক না কেন, সেখানেও যদি জেডের এই সাক্ষ্যটা আবার পুনর্বিবেচনা করা দরকার, আবার নেওয়া দরকার, তাকে যদি খুঁজে পাওয়া না যায়, সে যদি মারা যায়, তাহলে আগের যে চুরি করতে দেখেছিল বলে সাক্ষ্য দিয়েছিল সেটা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে কোন ধারায়? 33 ধারায়। 33 ধারায়। ক্লিয়ার? ওকে, প্রাসঙ্গিক হবে 33। এরপর হচ্ছে আমরা 34 35 আমরা পড়বো না, একেবারে আমরা চলে যাব কোথায়? 40-এ আমরা চলে যাব, একেবারে 40-এ। ঠিক আছে, এই আপনারা কমেন্ট শেয়ার করছেন, প্রত্যেকে শেয়ার করছেন কিনা, এবং কি বলে যে এই মেনশন দিয়েছেন কিনা কাছের মানুষদের। ওকে, যাদের সাথে গ্রুপে স্টাডি করেন তাদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা চলে যাব ধারা 40-এর মধ্যে। 40-এ বলছে কি, এই দেখেন এখানে কিন্তু রেয়ার জুডিকাটা এবং বলা হচ্ছে ডাবল জিওপার্ডি দুটাই প্রতিফলিত হয়েছে। সিভিলের ক্ষেত্রে রেয়ার জুডিকাটা, আবার ক্রিমিনালের ক্ষেত্রে ডাবল জিওপার্ডি, এই দুটো জিনিস কিন্তু প্রতিফলিত হয়েছে। ক্লিয়ার? এখন আমি যদি বলি, এই দেখেন বলা হচ্ছে এখানে নেমো ডিবেট ভিস ব্যাকজারি, দেখেন নেমো ডিবেট ভিস ব্যাকজারি, এটা কোন সেকশনের মধ্যে প্রতিফলিত হয়েছে? নেমো ডিবেট ভিস ব্যাকজারি, ঠিক আছে, এটা কোন সেকশনের মধ্যে প্রতিফলিত হয়েছে? একটা আমি যদি বলি একই বিষয়ে কাউকে দুইবার কি করা যাবে না, বিচারের সম্মুখীন করা যায় না। নেমো ডিবেট ডাবল ভিস, ঠিক আছে, ব্যাকজাস করা যাবে না। এই জিনিসটা কোন ধারাতে প্রতিফলিত হয়েছে? এই যে সাক্ষ্য আইনের। তাহলে মনে রাখবেন, এই যে রেয়ার জুডিকাটা ডাবল জিওপার্ডি যেখানে প্রতিফলিত হয়েছে 40-এর মধ্যে, এখানে সেই ম্যাক্সিমটা প্রতিফলিত হয়েছে। তার মানে নেমো ডিবেট ভিস ব্যাকজারি, ঠিক আছে। হ্যাঁ, সরি 11-403, ভেরি গুড। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন আপনাদের সরাসরি কিন্তু আর ডাবল জিওপার্ডি রেয়ার জুডিকাটা দিবে না, দেখবেন এই ম্যাক্সিমটা তুলে দিয়ে নির্মের কোন ধারাতে প্রতিফলিত হয়েছে। আবার দেখবেন এটা কি সাক্ষ্য আইনের পার্টে বলছে নাকি ক্রিমিনাল পার্টে বলছে, ভালো করে দেখবেন, ঠিক আছে। তবে ওভাবে দিবে না। আশা করি এই নেমো ডিবেট ভিস ব্যাকজারি কিন্তু 403-এর মধ্যেও আছে। হ্যাঁ, সিআরপিসি 403, আবার জেনারেল কজেস অ্যাক্ট 26-এর মধ্যেও আছে, এভিডেন্সের 40 ধারায়ও আছে। এজন্য এত কিছু পেঁচাবে না, যে কোনো একটা ধারা দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা 40-এর মধ্যে বলা হচ্ছে, একটু বলবেন কি এটা কোন ধরনের রাইট ইন র্যাম নাকি রাইট ইন পার্সোনেম? বলেন, রাইট ইন র্যাম নাকি রাইট ইন পার্সোনেম? এটাও আমি বলে দিচ্ছি। সাক্ষ্য আইনে দুই ধরনের র্যাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে রাইট ইন র্যাম, আর একটা হচ্ছে রাইট ইন পার্সোনেম। তো একটু আমি সহজ করে যদি বলি, এই ইন র্যাম মানে সর্বজনীন, ইন র্যাম মানে কি ইউনিভার্সাল, আর পার্সোনেম মানে কি পার্সন টু পার্সন। তার মানে এই সি নামক প্রপার্টি অর্থাৎ পি নামক প্রপার্টির সাথে কুদ্দুসের সাথে সকিনার জামালা হলে, একটু দেখেন এই পি নামক প্রপার্টি কুদ্দুসের সাথে সকিনার যদি জামালা হয়, আদালত যদি সকিনার পক্ষে ডিক্রি দেয়, দেখেন ডিক্রি দেয়, তাহলে এই প্রপার্টির সাথে কি আবার আমার সাথে সকিনার জামালা হতে পারে না? পারে কিনা? এই জন্য বলা হচ্ছে এই 40 ধারার ক্ষেত্রে যে রায় বা ডিক্রি যেভাবে দেয়া হোক না কেন, এটা হবে রাইট ইন পার্সোনেম, ব্যক্তি কেন্দ্রিক, পার্সন টু পার্সন। ভেরি গুড রিজওয়ানা তামান্না। এই র্যাম কেন বললেন? পার্সোনেম হবে এটা, ঠিক আছে। মৃদা, ভেরি গুড। রিজওয়ানা তামান্না রাইট ইন র্যাম বলে দিচ্ছেন না, রাইট ইন পার্সোনেম, ব্যক্তি কেন্দ্রিক, ঠিক আছে। ব্যক্তি টু ব্যক্তি কেন্দ্রিক কাজ করে এই 40 ধারার বিষয়টা। ক্লিয়ার? এখন আসি যারা এখনো এই যে র্যাম বলতেছেন সেটা একটু বলি। দেখেন 41 ধারার মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয়ের বিরুদ্ধে রায় বা ডিক্রির কথা বলা আছে। কোন ধারায়? 41 ধারায়। কয়টি বিষয়? 4টি বিষয়ে। এই 4টি বিষয়ে আদালত যখন কোনো ডিক্রি প্রদান করে, কোনো রায় প্রদান করে, এবং সেই ক্ষেত্রে ওই ডিক্রি বা রায়ের কারণে কোনো অধিকার বঞ্চিত করে, কোনো অধিকার প্রদান করে হতে পারে। তার মানে দেখেন 4টি বিষয় হচ্ছে পিআইএম, এভাবে মনে রাখতে বলছিলাম, কেমন? পিআইএম, ঠিক আছে, শর্টকাট কোড মারি আর কি।
এখন দেখি এগুলা সার্বজনীন হয়ে যাচ্ছে, আমার কোডগুলা হোক, সমস্যা নেই, কি হয়েছে, শিখুক, ঠিক আছে। তবে আমার কষ্ট লাগে, নিচ থেকে কোনো কোড আসে না, শুধু আমার কোডগুলো কপি করতে থাকে না, এগুলো কি রেজিস্টার করতে হবে বলে। যাই হোক, দেখেন এই PIAM মানে কি, প্রভেট উইল সম্পর্কিত মোকদ্দমা, ইনসলভেন্সি দেউলিয়া সম্পর্কিত মোকদ্দমায়, অ্যাডমিরালটি নৌ বিষয়ক মোকদ্দমায়, ম্যাট্রিমোনিয়াল বিবাহ বিষয়ক মোকদ্দমায় যদি আদালত কোনো ধরনের রায় বা ডিক্রি প্রদান করে, কোনো আদেশ প্রদান করে, কি কি বললাম, এই চারটি বিষয়ে যখন আদালত কোনো ধরনের কি করে, রায়, কোনো ধরনের ডিক্রি, আদেশ প্রদান করে, যার বিরুদ্ধে প্রমাণ দিছে তার অধিকারটা চলে গেল না। হ্যাঁ, সকিনা কুদ্দুসের ওয়াইফ নয়, বউ নয়, তাহলে কি আর সারা জীবন বউ বলে ডাকতে পারবে? অধিকারটা বঞ্চিত হয়ে গেল। আবার বলা হচ্ছে সকিনা কুদ্দুসের ওয়াইফ, বউ, তাহলে পৃথিবীর সমস্ত যেখানে যাক না কেন বউ হিসেবে ডাকতে হবে, সেকে সকিনাকে কুদ্দুসের বউ হিসেবে মানতে হবে, ঠিক আছে। তো বলা হচ্ছে এরকম চারটি বিষয়ে যখন আদালত কোন রায়, ডিক্রি, আদেশ প্রদান করবে, তখন এটা সার্বজনীন হয়ে যায়। কি হয়ে যায়? সার্বজনীন। তাহলে বলা হচ্ছে কোন ধরনের, রাইট ইন র্যাম, রাইট ইন র্যাম, রাইট ইন র্যাম গেল না। এই চারটি বিষয় মনে রাখবেন। 41-এ কোন ধরনের প্রুফ, কনক্লুসিভ প্রুফ, তার মানে সাক্ষ্য আইনে দুটি ধারায় কনক্লুসিভ প্রুফের কথা বলা আছে, 41 এবং বলা হচ্ছে 112, ঠিক আছে। 280 দিনের মধ্যে সন্তান জন্ম নিলে সেই সন্তানের বৈধতা 112-তে। 41-এ বলা হচ্ছে চারটি বিষয়, PIAM সবগুলো হচ্ছে আপনার কি, কনক্লুসিভ প্রুফ। তবে খণ্ডনযোগ্য, কি যোগ্য, খণ্ডনযোগ্য, খণ্ডন অযোগ্য আর বলা যাবে না। ডিএনএ টেস্ট আসার পর থেকে, ডিএনএ টেস্ট এবং সাক্ষ্য আইন 2022 সালে সংশোধন করার পর থেকে এটাকে কখনোই আর কি বলা যাবে না, অখণ্ডনযোগ্য বলা যাবে না। কনক্লুসিভ প্রুফ ঠিক আছে, কিন্তু খণ্ডনযোগ্য, রিভার্টেবল, ইরিভার্টেবল নয়, ঠিক আছে, রিভার্টেবল। ক্লিয়ার গেল। এখন আসি আমরা, চলে যাব, আর কোথায় যাব, যেতে তো হবে। এখন আসি আমরা, আল্লাহ অনেকগুলো তো রয়ে গেছে, একটু বিস্তারিত পড়ে ফেলতেছি না, দুটো ক্লাস নেওয়া উচিত ছিল আপনাদের। যাই হোক, দেখি কতক্ষণ টানতে পারি, আল্লাহ কতক্ষণ রাখে। অলরেডি অনেকগুলো ক্লাস তো নিলাম সকাল থেকে, 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেল। আচ্ছা দেখেন, আমরা একেবারে এক্সপার্ট ওপিনিয়ন, এইবারে যারা রিটেন পরীক্ষা দিবেন, এক্সপার্ট ওপিনিয়ন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপার্ট ওপিনিয়ন কোথায় আছে? 45। তার মানে আদালত কি সব বিষয়ে বিশেষজ্ঞ? না। আদালত যদি সব বিষয়ে বিশেষজ্ঞ হয় তাহলে এটা রোবট হতে হবে। তো অনেক বিষয় আদালত জানে না, সেজন্য এক্সপার্টদের ওপিনিয়নটা নিতে হয় মামলা সলভ করার জন্য, ডিসপোজ করার জন্য। সেই ক্ষেত্রে বলা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন বলতে কাদেরকে বোঝায়, সেটা এই যে 45-এর মধ্যে বলে দিয়েছে। কয়টি বিষয়ে সংশোধন করে, এখন টোটাল কয়টি মনে আছে বলেন? 13টি। তো আমি সংক্ষেপে আপনাদেরকে মনে রাখার জন্য বলি, বিটিভি হাসা কথা বলে না, বিটিভি হাসা কথা বলে না, এটা গেল না। এখানের মধ্যে দেখেন 1 2 3 4 5টা গেল গা। তার মানে বিজ্ঞান, টিপসই, বিদেশি আইন, হা দিয়ে কি কি হা দিয়ে হচ্ছে কি, হাতের লেখা, সরি হাতের লেখা, চ দিয়ে কি, চারুকলা। তাহলে 5টা। বিটিভি হাঁচা কথা বলে না, 5টা গেল না। এরপর আপনি সারা সবগুলো একদম ছাপ দিয়ে মনে রাখতে পারেন। হাতের ছাপ মানে ছাপ দিয়ে প্রায় 5টা, হাতের ছাপ, তালুর ছাপ, হ্যাঁ, এবং বলা হচ্ছে কিসের, এই যে চোখের আইরিশের ছাপ, আরো কি কি আছে, আরো কয়েকটা ছাপ আছে, তো সবগুলো ছাপ একসাথে নিয়ে আসবেন। এরপর বলা হচ্ছে টাইপ রাইটিং, কোন ধরনের টাইপ রাইটিং, টেকনিক্যাল শব্দ, কোন ব্যক্তি বা প্রাণীর পরিচিতি, এগুলো সবগুলো হচ্ছে মিলেই কতটি? 13টি। তার মানে আপনি ছাপ দিয়ে পড়বেন 5টা। এরপর হচ্ছে কোন টেকনিক্যাল শব্দের ব্যবহার এবং কোন ধরনের টাইপ রাইটিং এবং কোন ব্যক্তি বা প্রাণীর পরিচিতি, টোটাল মিলে পাবেন কয়টা? 13টি। টেকনিক্যাল ভাবে শিখবেন। এখান থেকে একটা তুলে দিয়ে বলবেন নিচের কোনটি সম্পর্কে এক্সপার্ট ওপিনিয়ন দেয়া যায় না, অথবা নিচের কোনটি সম্পর্কে এক্সপার্ট ওপিনিয়ন দেয়া যায়, একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিতে পারে। এরপর বলা হচ্ছে দেখেন ফরেনসিক এভিডেন্স, ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নিতে পারে কোথায়? 45 ক, 45 এ, এভাবে লিখবেন 45 এ, ঠিক আছে। এটা নতুন ভাবে সংযুক্ত করছে 2022 সালে, অর্থাৎ 45 এতে বলা হচ্ছে ফরেনসিক এভিডেন্স সম্পর্কে মতামত। তাহলে ফরেনসিক এভিডেন্স সম্পর্কে কারা পারবে? বিশেষজ্ঞ ডক্টররা পারবে 45-এর মধ্যে, ঠিক আছে। এখানে আর বেশি দরকার নেই, একেবারে আপনি চলে যাবেন কোথায়? 48-এর মধ্যে। 48-এ কি বলছে? অধিকার বা প্রথা বিষয়ে। আমরা দেখেন অধিকার বা প্রথা বিষয়ে কয়টা ধারাতে পড়তেছি, একসাথে মিলাই পড়তে পারেন। দেখেন আমি যদি সহজ করে দিই, অধিকার বা প্রথা বিষয়ে ধারা 13-তে আছে। অধিকার বা প্রথা বিষয়ে আমরা
32-এর কোথায় পড়লাম? অধিকার বা 4-এর মধ্যে। ঠিক আছে, অধিকার বা প্রথা বিষয়ে আমরা 48-এ পড়ি। এগুলো সব অধিকার বা প্রথা বিষয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাসঙ্গিকতার বিধান, আর এটা হচ্ছে 48 হচ্ছে অভিমতের বিধান। এই ক্ষেত্রে আমরা বলছিলাম কি, কোন গ্রামের চেয়ারম্যান মেম্বার যদি বলে এটা জনগণের চলাচলের রাস্তা, সেই যদি কোনো আদালতে গিয়ে অপিনিয়ন দেয়, তাহলে তিনি একজন এক্সপার্ট, তিনি একজন কি বিশেষজ্ঞ ওই জায়গায়। 48 তো বলা হচ্ছে কোন অধিকার বা প্রথা বিষয়ে যার জানার অবগত থাকার অধিকার আছে, যার জানার কথা, যার অবগত হওয়ার কথা, তাহলে তিনি কি দিবেন? অপিনিয়ন দিতে পারেন। ঠিক আছে, 48 দ্বারাই। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। এখন 48-এর সাথে আরেকটা মনে রাখবেন, +50, সম্পর্ক বিষয়ক অভিমত গ্রহণের ক্ষেত্রে যার জানার কথা, সম্পর্ক বিষয়ক। 50-এর মধ্যে মনে রাখবেন হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে। ধরুন আমি এই ফ্ল্যাটের মধ্যে আমরা হাজব্যান্ড ওয়াইফ বসবাস করি, আমাদের পাশে একজন ফ্ল্যাটে মানুষ থাকেন, তিনি আমাদেরকে জানেন বহুদিন ধরে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এখানে আছি। কথা বুঝছেন? আমাদের চাল চলন কথাবার্তা সবকিছুই ওনার জানার বা অবগত হওয়ার বিষয় আছে, আপনি সেটা অবগত হয়েছেন। আমাদের মধ্যে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, ওই ব্যক্তি বলতে পারে মাননীয় আদালত, তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমি অনেক দিন ধরে দেখে আসতেছি। ঠিক আছে, তার ওই অপিনিয়নটা ওই মামলায় কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। ক্লিয়ার গেল? তাহলে আপনাদের বেশি দরকার আছে এখানে, আর বেশি দরকার আছে প্রিলির জন্য, আর দরকার নেই। এরপর হচ্ছে আমরা চলে যাব চরিত্রের ক্ষেত্রে। চরিত্র, ঠিক আছে, কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। চরিত্র বিষয়ক যে সেকশন গুলা আপনাকে মনে রাখতে হবে 52 থেকে কত 55, 52 থেকে 55, 52, 53, 54, 55, চারটি দ্বারার সাথে আপনি মিলিয়ে পড়বেন। 52 + 55, 52 + 55, এরপর বলা হচ্ছে 53 + 54। এই দুটো হচ্ছে দেওয়ানি মোকদ্দমায়, এই দুটো হচ্ছে আপনার সিভিল মোকদ্দমায়। এভাবে করে পড়বেন। 52, 55, 53, 54, এই দুটো হচ্ছে আপনার সিভিল মোকদ্দমায়, আবার এই দুটো হচ্ছে ফৌজদারি, ক্রিমিনাল। ক্লিয়ার? এখন আসি আমরা প্রথমত আমরা একটা পড়ি, কেমন? অর্থাৎ আগে দুটো রাখি। 50 + 55, 52। এই 52 তে বলা হচ্ছে দেওয়ানি মোকদ্দমায় চরিত্র সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সম্পূর্ণ কি? অপ্রাসঙ্গিক। আচ্ছা বলেন তো, একজন প্রস্টিটিউট সে তার রাইটটা ভায়োলেট হলে ক্ষতিপূরণ মোকদ্দমা করতে পারবে না? পারবে কিনা? অর্থাৎ সে যদি প্রস্টিটিউট হয়ে থাকে, সে একজন খারাপ চরিত্রের মানুষ হয়েও থাকে, সিভিল রাইট ভায়োলেট হলে তার অধিকারটা পাবে, সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না। বলতে পারবে না সে একজন প্রস্টিটিউট, সে কোনো ধরনের অধিকার বা প্রতিকার পাবে না, এটা কখনোই বলতে পারবে না। এই ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক নয়। ক্লিয়ার? এখন আসি 55-তে বলা হচ্ছে চরিত্র ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক হয়। কি হয়? প্রাসঙ্গিক। আমরা জানি দেওয়ানি মোকদ্দমায় ক্যারেক্টার নট রেলিভেন্ট, আবার সেই ক্যারেক্টার যখন কোনো ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে হয়, তাহলে বলা হচ্ছে তখন প্রাসঙ্গিক। ঠিক আছে, তখন প্রাসঙ্গিক। এখন আসি, আমরা যদি বলি 52 ধারার ব্যতিক্রম 55 ধারা আসতে পারে, আবার 55 ধারার ব্যতিক্রম 52 ধারা। ক্লিয়ার? এই দুটো জিনিস মনে রাখবেন, 52 ধারার ব্যতিক্রম 55, 55 ধারার ব্যতিক্রম 52। ক্লিয়ার? এখন আসি আমরা 53 ধারা। 53-তে কি বলছে? বলা হচ্ছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র মানে ভালো চরিত্র প্রাসঙ্গিক। এই জন্য বলে টিফু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, আমার ভাই তোমার ভাই টিফু ভাই চরিত্র নিয়ে কথা বলে কোন মামলায়? বলেন, ক্রিমিনাল মামলায়। এই জন্য এই ফৌজদারি মামলায় চরিত্র কি হয়ে যায়? কোন ধরনের চরিত্র? ভালো চরিত্র। আমার ভাই ভালো, শুধু মানুষ না, ফুলের মতো পবিত্র আমরা বলি না, আদালতও কোনো অ্যাকিউজডকে প্রমাণিত না হওয়া পর্যন্ত ভালো মর্মে গণ্য করতে পারে সে ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত প্রমাণ করো নাই। ঠিক আছে, এজন্য বলা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের একটা বিধান কি জানেন? কোন ব্যক্তি অপরাধী হলেও তাকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে প্রমাণ করা না যায় নাই। যতক্ষণ পর্যন্ত তাকে এই অপরাধী প্রমাণ করা যায় নাই, তাকে অ্যাকিউজড আসামি বলা যাবে না। ন্যায় বিচারের একটা নিয়ম। তো বলা হচ্ছে 53-তে ভালো চরিত্র প্রাসঙ্গিক। ঠিক আছে, এটা এতটুকু গেল। 54-এর মধ্যে আসি। 54-এর মধ্যে বলা হচ্ছে, আমরা তো জানি ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, খারাপ চরিত্র কি প্রাসঙ্গিক? বলেন। বলা হচ্ছে পূর্ববর্তী খারাপ চরিত্র প্রাসঙ্গিক যদি সে নিজেকে ভালো মর্মে সাক্ষ্য দিতে চায়।
ঠিক আছে, আদালতে দাঁড়িয়ে বললো কুদ্দুস, কুদ্দুস তো চোর ডাকাত, এটা বলছে আর কি একজনে, ও বলছে না মানি না, তাহলে আমি ভালো, আমি বলো যে সেটা প্রমাণ করে দেখাবো। এটা যদি সে চ্যালেঞ্জ করতে চায়, সে ডাকাত নয়, সে চোর নয়, সে নিজের পক্ষে সাফাই সাক্ষী দিতে চায়, তখন কিন্তু তার পূর্ববর্তী খারাপ চরিত্র কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। সে আসলে চোর ছিল কিনা বা বিগত 5 বছর আগে চুরি করেছিল কিনা, সেটা কিন্তু তার এই মামলায় প্রাসঙ্গিক হয়ে যাবে। প্রাসঙ্গিক হতো না, সে চ্যালেঞ্জ করছে, যে সে ভালো মর্মে সাক্ষ্য দিতে চাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন বলেন এই ধারায় কয়টি ব্যাখ্যা আছে, বলেন এই ধারায় কয়টি ব্যাখ্যা আছে, বলেন এই ধারায় কয়টি ব্যাখ্যা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি লিপি আক্তার, ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পরে লিপি, আমাদের প্রায় শেষ পর্যায়ে। নুরে আলম ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই ধারায় দুটি ব্যাখ্যা আছে। এই ধারায় কি আছে, দুটি ব্যাখ্যা আছে। বলা হচ্ছে খারাপ চরিত্র যখন বিচার্য বিষয় হয়, কি কি বলেন তো দেখি, বলে দিছি একটা, কামরুন নাহার, শুভা তালুকদার। ঠিক আছে, দুটি, অপরাজিতা চৌধুরী দুটি, ভেরি গুড। কি কি মনে আছে, মাইমুনা আক্তার দুটি, আচ্ছা, অনেকে দেখি মনে আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, ব্যাখ্যা সহকারে পড়বেন। দেখেন, খুঁটিনাটি সব ধরনের প্রিপারেশন নিয়ে যেতে হবে। আপনার এখন ফ্ল্যাট প্রশ্ন দিবে না তো, আপনার ভিতর থেকে ঘুরাবে। ঠিক আছে, আপনি যাতে ঘুরে না যান, তারা ঘুরাক। ঠিক আছে, এমন ভাবে প্রিপারেশন নেবেন যেন পরীক্ষার হলে গিয়ে আপনাকে ঘুরতে না হয়, আপনার ঘাম না আসে, প্লিজ। আল আমিন বলেছেন স্যার বরিশাল জেলা থেকে বলছি, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে গেল, আমরা দুটি বিষয় পেলাম এখানে ব্যাখ্যা। তাহলে চরিত্র বিষয়ে 4টি বিধান থেকে একটা এমসিকিউ পেতে পারেন, একটা এমসিকিউ পেতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক, ভেরি গুড শুভ তালুকদার। ওকে, এখন আসি আমরা যেসব ঘটনা প্রমাণের প্রয়োজন নেই, কোন ধারা থেকে। দেখেন, কোন এমসিকিউ বা রিটেন আনসার করার সময় আপনি আগে একটা এরিয়া মনে করবেন, রিমাইন্ড করবেন, এরিয়া। আপনি পুরো বই কাটবেন না, পুরো বাংলাদেশ ঘুরার দরকার নাই, প্লিজ। আপনি দাগানোর সময়, ধরুন আপনি শাক কয়েনের এমসিকিউ দাগাচ্ছেন, শাক কয়েনের মধ্যে আসবেন, আসার পরে আপনি চিন্তা করবেন যদি চরিত্র আসে 52 থেকে, যদি জুডিশিয়াল নোটিশ আছে 56 থেকে, ক্লিয়ার, এইভাবে এইভাবে আসবেন। বাড়ানো প্রুফ আসে, তাহলে আপনি চিন্তা করবেন 101 থেকে, এইভাবে করে চিন্তা করবেন। আপনি যদি পুরো শাক কয়েনের মধ্যে মাথাটা ঘুরান, তাহলে আপনার মাথা অটোমেটিক্যালি ঘুরে যাবে। এই জন্য টেকনিক্যালি স্মার্টলি এমসিকিউ দাগাবেন। ওকে, এখন আসি আমরা এই যে 56 থেকে 58 পর্যন্ত বলা হচ্ছে কি নিয়ে, জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই জুডিশিয়াল নোটিশ? যেগুলো আদালতের দৃষ্টিগোচরে নেওয়ার দরকার হয়, প্রয়োজন আছে, তবে প্রমাণের প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো আদালত ধরে নিবে, এটার অস্তিত্ব আছে, আপনিও জানেন আমিও জানি, প্রমাণ করার নো নিড, নট নিড, দরকার নেই, কোনো ধরনের প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আপনার জুডিশিয়াল নোটিশ। 56তে এটা বলছে। ঠিক আছে, আপনার একটু মুখস্থ করা দরকার, কোনটা জানেন? 57তে যে লিস্ট আছে 11টি, এই 11টি লিস্টগুলো একটু মুখস্থ করা দরকার, মিনিমাম 2 বার বা 3 বার পড়বেন। এই জায়গায় যখন আসবেন, তখন এই 11টি বিধান 3 বার 4 বার 5 বার পড়ে ফেলবেন। ঠিক আছে, আপনি পড়তে থাকেন, অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তবে পড়ার সময় ধ্যান এবং জ্ঞান যেন এখানেই থাকে, বুঝতে পারছি? যেমন বাংলাদেশের আইন দিয়ে যা যা আছে, যুদ্ধবিধি এবং নিয়ম সমূহ, তাহলে আইনের সাথে নিয়ম সমূহ একসাথে মনে রাখবেন। ঠিক আছে, এরপর বলা হচ্ছে আদালতের সিলমোহর, আদালতের কর্মকর্তা, আইনজীবীর নাম, সবগুলো একসাথে নিয়ে আসবেন। ঠিক আছে, এরপর বলা হচ্ছে বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের বিরোধ, পতাকা, এই সমস্ত বিষয় একসাথে নিয়ে আসবেন। এখানে সিরিয়াল মনে রাখার দরকার নেই, মনে রাখার দরকার আছে ভাই? দরকার নেই। এগুলো কখনোই আপনি বলবেন না যে 57 একে কি আছে, বিতে কি আছে, সিতে কি আছে, এভাবে বলবে না। আর এভাবে আসলেও আপনি ভুল করবেন, ড্যাম শিওর 2000%। তো আপনি জোরপূর্বক মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন 11টির মধ্যে আপনার 7-8টি কমন থাকলে হচ্ছে, মনে থাকলে হচ্ছে, আর অপশনের মধ্যে আপনার মনে পড়বে। কেমন? যেমন দেখেন, যাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক নেই, সেটা কি জুডিশিয়াল নোটিশে নেওয়ার দরকার আছে? বলেন, দরকার নেই। ডিপ্লোম্যাটিক সম্পর্ক যাদের সাথে আছে, সেটা কিন্তু জুডিশিয়াল নোটিশে নিতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর আসি আপনার 58টা গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ফ্যাক্টস হুইচ এডমিটেড নিড নট বি প্রুভ। এই কথাটা ইংলিশটাও শিখবেন, বাংলাটাও শিখবেন। বলা হচ্ছে স্বীকৃত ঘটনা প্রমাণের প্রয়োজন নেই। যেই জিনিসগুলো স্বীকৃত অলরেডি আছে, আদালতে সিলমোহর, কোন ধরনের অ্যাডভোকেটের নাম, এই আমি অ্যাডভোকেট সাইমন জহির, প্রমাণ করো, এটা কি প্রমাণের দরকার আছে ভাই? এটা আদালত স্বীকৃতি দিয়েছে, বার কাউন্সিল স্বীকৃতি দিয়েছে, আপনাকে এটা প্রমাণের কি বিষয় আছে? হ্যাঁ, বলেন। এখানে বলা হচ্ছে যুদ্ধবিধি, নিয়ম নিয়ে আসেন, রাতে কিভাবে জাহাজ চলাচল করবে, একটা নিয়ম আছে, এই নিয়মটা আর প্রমাণ করতে হবে না। ঠিক আছে, তো এই 58তে বাংলা প্লাস ইংলিশ দুইটা জিনিস আপনি ভালো করে পড়বেন, বাংলা প্লাস ইংলিশ দুইটা ভালো করে পড়বেন, যেন পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন আসি আমরা
আচ্ছা আজকে তো মনে হয় একটু ডিপলি যাচ্ছি না। আচ্ছা একটু আমাকে একটা পরামর্শ দেন, এটা নিয়ে আরেকটা কিছুদিন পর আরেকটা সেশন দিলে কেমন হয়, অর্থাৎ 61 থেকে বা এরপর থেকে। যাই হোক আমরা একটু এরপরটা চলে যাই। দেখেন দালিলিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য করতে শুরু হয়েছে 61 থেকে। 61 দরকার নেই, আপনার 62টা একটু পড়বেন, ঠিক আছে। 62-র মধ্যে 3 ধরনের কথা বলা আছে। আমরা প্রাথমিক সাক্ষ্য বলতে কি বুঝি, প্রাইমারি এভিডেন্স বলতে কি বুঝি। বলা হচ্ছে প্রথমত যেই দলিলটা আদালতে পরিদর্শন করা হয়, মামলা মোকদ্দমা করার সময় যত ধরনের ডকুমেন্টস দেওয়া হয়, সাবমিট করা হয়, প্রত্যেকটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, ঠিক আছে। প্রত্যেকটা কি প্রাইমারি এভিডেন্স, ক্লিয়ার। আবার বলা হচ্ছে, তাহলে বললাম কি দলিলটা, ওকে। আবার এখানে বলা হচ্ছে খণ্ডে সম্পাদিত, প্রত্যেকটি খণ্ড খণ্ডে সম্পাদিত। এই দেখেন আমার মতো শিখবেন, আমার মতো লিখবেন, ছোট ছোট একটা একটা ওয়ার্ড দিয়ে নোট করে ফেলবেন, বারবার চোখে দেখবেন, মুখস্থ হয়ে যাবে। প্যারা নেওয়ার কোনো কারণ নেই, প্যারা নেওয়ার কোনো রিজন নেই। আবার বলা হচ্ছে একই সমকালে প্রস্তুত, একই সমকালে বা পদ্ধতিতে প্রস্তুত, তার মানে প্রথম আলো। খণ্ডে সম্পাদিত কি বাটোয়ারা দলিল, পড়াইছিলাম, ঠিক আছে। যাদেরকে পড়িয়েছি তারা আপনারা জানেন বাটোয়ারা দলিল। আবার সমকালে বা পদ্ধতিতে, যেমন প্রথম আলো তো হবে না, ডেইলি স্টার দিল্লি স্টার হয়ে গেছে বলতেছে, তাহলে কি দিবেন? আচ্ছা আমার দেশ, সবাই এখন আমার দেশ ভালোবাসে, আমার দেশ। তাহলে বলা হচ্ছে দলিল, যে দলিলটা দেওয়া হচ্ছে সেটা প্রাইমারি এভিডেন্স। খণ্ডে সম্পাদিত বাটোয়ারা দলিলের ক্ষেত্রে প্রত্যেকটা দলিল হচ্ছে প্রাইমারি এভিডেন্স। আবার একই সমকালে মেশিন থেকে যে একসাথে বের হয় আমার দেশ পত্রিকা, প্রত্যেকটাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স। শেষ, ঠিক আছে। এরপর বলা হচ্ছে কি, দেখেন একটা বিষয় দেখেন। এরপর আমরা আসি 63-তে। আচ্ছা আমরা 65 পর্যন্ত যাই, অনেক বড় একটা 2 ঘন্টা শেষ করতে চাচ্ছি, সাহস অনেক বেশি না, তারপরেও পারতাম। আপনারা যদি ধৈর্য ধরতেন, অনেকে অধৈর্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আসি আমরা একেবারে 63-তে চলে যাই। 63-র মধ্যে কি বলছে, মাধ্যমিক সাক্ষ্য, পরীক্ষা না আসার সম্ভাবনা। তাহলে মনে রাখবেন জাবেদা নকল, সার্টিফাইড কপিকে কিন্তু জাবেদা নকল বলা হয়। এই জাবেদা নকল কি অনেকে বুঝে না, কিন্তু দেখেন এই জাবেদা নকল বলা হচ্ছে আপনার মূল দলিল থেকে দেখে দেখে আরেকটা দলিল কিন্তু আপনাকে দেয় সাব রেজিস্ট্রার অফিস, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে নিবন্ধন অফিস দেয় কিনা, সেটাই হচ্ছে আপনার জাবেদা নকল। তাহলে মূল দলিলটা সরকারের কাছে থাকে, ওই বালাম থেকে দেখে দেখে আপনাকে যেটা দেয় স্বাক্ষর সিল চাপড় মেরে, ওটা হচ্ছে কি জাবেদা নকল। তাহলে জাবেদা নকল হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। আবার বলা হচ্ছে মূল দলিল থেকে প্রস্তুত করা প্রতিলিপি, মূল দলিল থেকে প্রস্তুত করা প্রতিলিপি। আবার বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো মৌখিক সাক্ষ্য দেয়, সেটাও সেকেন্ডারি এভিডেন্স, সেটাও কি সেকেন্ডারি এভিডেন্স। আবার বলা হচ্ছে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত দলিল, সেটাও কিন্তু সেকেন্ডারি এভিডেন্স। জাস্ট একবার দেখে নেবেন, লেস ইম্পর্টেন্ট। এখন আপনার জন্য ইম্পর্টেন্ট কোনটা বলেন? আপনার জন্য একটা প্রশ্ন করি, দেখি বলেন তো, জাবেদা নকলের সংজ্ঞা সাক্ষ্য আইনে কোথায় আছে? অনেক পড়াশোনা তো করেছেন, দেখি বলেন, দ্রুত বলেন। জাবেদা নকলের সংজ্ঞা সাক্ষ্য আইনে কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ সেকশনগুলো বলে দিলে ভালো হবে, প্লাস আরেকটা ক্লাস। আচ্ছা আরেকটা ক্লাস প্লিজ, খুব ভালো হয়। আরেকটি ক্লাস শেষ করলে ভালো হয় স্যার, আপনার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে ভাই, আরেকটা ক্লাস নিলে ভালো হবে। আপনার এনার্জি যতক্ষণ সাপোর্ট দেয় কন্টিনিউ করেন, আলহামদুলিল্লাহ। লিপি আক্তার, হ্যাঁ, একে আজাদ বলেছেন 63। আচ্ছা আমার যারা মানে আমার সাথে যারা এঙ্গেজমেন্ট, তারা কিন্তু খুব দ্রুত বলে দিচ্ছেন এই যে কোন ধারাতে আছে সেটা। জাবেদা নকল অর্থাৎ এটা কি বলে, সহি মোহর নকল বলে আর কি, সার্টিফাইড কপি। পুরো সাক্ষ্য আইনে জাবেদা নকলের সংজ্ঞা আছে শুধুমাত্র একটা ধারায়, একটা ধারায়। ভেরি গুড, অনেকে আনসার দিয়েছেন 76, ঠিক আছে 76। তার মানে এটা অনেকেই পড়ে নাই। 76 এর মধ্যে জাবেদা নকলের সংজ্ঞাটা দেয়া আছে, সংজ্ঞাটা। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে নির্মের কোন ধারায় জাবেদা নকলের সংজ্ঞা দেয়া হয়েছে, তো আপনি বলবেন কি রে, সংজ্ঞা তো কোথায় পড়ি নাই, এটাই পড়েছেন। কোন ধারায়? 76 এর মধ্যে, 76 এ। এখন আসি আমরা 63 থেকে একেবারে 65-এ চলে যাই। 65-এ বলা হচ্ছে, আমরা তো জানি অর্থাৎ ডকুমেন্টারি বিষয় কিন্তু দলিল দিয়ে কি করতে হয়, প্রমাণ করতে হয়। কিন্তু এই 65-র মধ্যে 60টি গ্রাউন্ড আছে যেখানে দলিল লাগবে না, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কোন ধারায়? 65 ধারায়, ঠিক আছে। এখানের মধ্যে বলা আছে যে প্রথম কথা হচ্ছে, 1 নাম্বার আপনাদের মুখস্থ আছে, আমি একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে তার আয়ত্তে থাকলে। ও ভাই মূল দলিলটা ওর কাছে, ও দিতে চাচ্ছে না, আমি এখন মূল দলিলটা আনবো করতে গিয়ে, এইটা 1 নাম্বার। 1 নাম্বারের মধ্যে দেখেন 3টা গ্রাউন্ড আছে। 1 নাম্বারের মধ্যে কয়টা? আমরা শুধু 1 নাম্বারটা বলে দিই, আয়ত্ত না, শুধু আরো অনেক কিছু আছে। বলা হচ্ছে ওই দলিলটা আদালতের সমনের আওতার বাইরে, আদালত সমন দিচ্ছে, সমন দিলেও পাওয়া যাবে না, ঠিক আছে। অথবা যেই ব্যক্তির বরাবর কি আছে, দলিলটা আছে, তাকে বলা হয়েছে আপনি দলিলটা পেশ করেন, পেশ করে নাই। এই 3 ক্ষেত্রে মাধ্যমিক
দলিল দ্বারা প্রমাণ করা যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে একের মধ্যে গ্রাউন্ড, এটাকে ক খ দিয়ে মনে হয়, ক খ এর মধ্যে তিনটা গ্রাউন্ড, তার মানে বলা হচ্ছে আয়ত্ত, দেখেন আয়ত্ত, আওতার বাইরে, আবার বলা হচ্ছে নোটিশ। তাহলে তিনটা জিনিস এভাবে মনে রাখতে পারবেন না? যার বিপক্ষে প্রমাণ করতে হবে তার আয়ত্তের বাইরে, যা আদালতের সমনের আওতার বাইরে, অথবা নোটিশ দিয়েছে নোটিশ সত্ত্বেও সে হাজির করে নাই, তখন ওই পক্ষ মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবে। ক্লিয়ার? আবার বলা হচ্ছে দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে সে অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। বলো যে ভাই প্রাইমারি সাক্ষ্য দিতে হবে না, এটা আমি আমার কাছে আছে, আমি স্বীকার করে নিলাম, অথবা সেটা নষ্ট হয়ে গেছে আমি স্বীকার করে নিলাম, এটা গেল না? অপরপক্ষ স্বীকার করে নিয়েছে অস্তিত্ব, এই দলিলটা কোথায় আছে, এটা কি আকাশে আছে নাকি মঙ্গল গ্রহে আছে, সেটা স্বীকার করে নিয়েছে। তাহলে আপনার আর প্রাইমারি এভিডেন্স দিতে হবে না, মাধ্যমিক সাক্ষ্য দিলে এনাফ। এরপর বলা হচ্ছে দলিলটা হারিয়ে গেছে, দলিলটা নষ্ট হয়ে গেছে, দলিলটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার মূল দলিলটা যদি কি হয়, সরকারি দলিল হয়, আবার মূল দলিলটা যদি সহজেই স্থানান্তরযোগ্য না হয়, নেওয়া না যায়, কেমন? ঠিক আছে, যেমন দেখেন, আচ্ছা যদি একটা পাথরখণ্ড হয়, পাহাড়ের মধ্যে বড় ধরনের পাথরখণ্ড, এটাকে তুলে নিয়ে আদালতের মধ্যে বসানো যাবে? মাননীয় আদালত নিয়ে আসছি দলিলটা, হ্যাঁ এটা তো বহনযোগ্য নয়। এত বড় পাথরখণ্ড কিভাবে আনবেন? সহজেই যদি স্থানান্তরযোগ্য না হয়, পাবলিক ডকুমেন্ট, হ্যাঁ আদালত থেকে বালামটা দূরে দূরে নিয়ে আসতে পারবেন? পুরো একটা সচিবালয়ের মধ্যে আছে, এটা সচিবালয়ের ইয়াটা কিভাবে নিয়ে আসবেন? ঠিক আছে, তো বলা হচ্ছে আনা যাবে না। আবার বলা হচ্ছে জাবেদা নকলের ব্যবহারের নিয়ম থাকলে, যদি জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের যদি কোনো নিয়ম থাকে, অনেক সময় দলিলের মধ্যে বলা থাকে যে আমাদের মধ্যে এই দলিলটা হারাই গেলে আমরা মাধ্যমিক সাক্ষ্য দিয়েও কি করতে পারবো, প্রমাণ করতে পারবো, বা আদালত যদি অনুমতি দেয়। শেষ লাস্ট নাম্বার যে 7 নাম্বার একদম 6, সেটা বলা হচ্ছে কি 6 নাম্বার, ছাগলের 6। এখানে বলা হচ্ছে মূল দলিলের বর্ণনা আদালতের জন্য যদি স্পষ্ট না হয়, সুবিধাজনক না হয়, অনেক সময় দেখবেন 1956 ইংরেজির, হ্যাঁ 1960 ইংরেজির 72 সালের মান্দাতার আমলের অনেকগুলা মূল দলিলে কিন্তু অক্ষর চলে যায়, আদালতকে বলে, আদালত বলেন এখানে কি ম্যাগনিফাইং গ্লাস আছে, দেখবেন অনেক চেম্বারের মধ্যে ম্যাগনিফাইং গ্লাস থাকে। ম্যাগনিফাইং গ্লাস মানে কি জানেন? অক্ষরগুলোকে বড় দেখায়, সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখা যাচ্ছে না। এখন অপরপক্ষ যদি বলে মাননীয় আদালত এইটার একটা মাধ্যমিক দলিল আমার কাছে আছে, আগের স্পষ্ট বোঝা যাচ্ছে, নিয়ে আসেন। তাহলে বলা হচ্ছে মূল দলিলের বর্ণনা যদি আদালত বুঝতে না পারে, তাহলে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কি করতে পারবে, প্রমাণ করা যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার 4টি হবে কি না 3টি হবে? আজাদ ভাই এখানে 3টি বললে হবে, আয়ত্ত, আওতায় এবং নোটিশ, এভাবে মনে রাখবেন, কেমন? আচ্ছা কথা হচ্ছে মোটামুটি বুঝাতে পারছি কিনা? 65 পর্যন্ত আজকে থাক, চেয়েছিলাম পুরোটা করার জন্য, কিন্তু আপনাদের সকলের জন্য, অনেকে কিন্তু আমি এতটুকু জানি আর্থিক অবস্থার কারণে লাইভ ক্লাস করতে পারে না, সবার উদ্দেশ্যে না, বেশি না, অল্প কয়েকজন মানুষ। তো মাঝে মধ্যে চেষ্টা করি যেন তারা আমার ক্লাসগুলা একটু পাবলিকলি হলেও করতে পারে। আমি বলেছি যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তারা আমার এখানে ফ্রিতে আসতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা নলেজ এক্সপান্ডিং, ঠিক আছে, এক্সপ্লোরিং নলেজ, এটা নিয়ে আমি কিপটামি করি না। তো এটার জন্য মূলত এই যে কিছু মানুষের যাতে উপকার হয় সেটার জন্য নেয়া, আর কিছু না। তো কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আসলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কিনা এই 65 পর্যন্ত। তো আমি আর একটা সেশন কিছুদিন পরে নিব, তাও পাবলিক ঘোষণা দিব, আমি পাবলিক একটা নোটিশ দিব, নোটিশ দিয়ে এই 66-র পর থেকে একদম শেষ পর্যন্ত শেষ করব। কি বলেন? আজকে অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, যেহেতু আর কন্টিনিউ না করি, এটা একটু ক্ষমা প্রার্থী যে আজকে ফুল সাক্ষ্য আইনের ঘোষণা দিয়ে আমি নিতে পারতেছি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তো মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? মূল দলিলের বহু সংখ্যক পাঠ হলে, হ্যাঁ মূল দলিলের বহু সংখ্যক পাঠ হলে সেটা কি প্রতিলিপি কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে রাহি, সকল বিষয়ের একটা ওপেন সেশন নিয়েন ভাইয়া, সকল বিষয়ের উপর। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু 2 ঘন্টার একটা সেশন নিব ইনশাল্লাহ, কোনো কাজ রাখবো না, আপনাদের সকল বিষয়ের উপর ইনশাল্লাহ। স্যার আমি আপনার ক্লাস প্রথম দেখলাম, তাতে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ আলামিন ভাই, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বুঝে থাকলে, আপনারা খুশি হলে আমারও খুশি লাগে, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপরও চেষ্টা করি, মানুষের তো বিভিন্ন ধরনের ঘাটতি থাকে, ঠিক আছে, তো চেষ্টা করি যে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। আর আমাদের লিগ্যাল হোম সম্পর্কে আপনাদের দায়িত্ব হচ্ছে একটু এক্সপ্লোর করা, যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, বা আমাদের প্রতিষ্ঠানে যে আপনাদের একজন সাইমন ভাই আছেন, বা আপনাদের একজন অ্যাডভোকেট সাইমন সৈয়দ স্যার আছেন, সেটাকে একটু জানানো আপনাদের কাছে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। আমি যে মানুষটা যে আছি, আপনাদের সেবায় নিয়োজিত আছি 24/7, ওই ঘুম ছাড়া আর কি, 4-5 ঘন্টা ঘুমাই, এগুলো ছাড়া যে আপনাদের পাশে আছি সেটা একটু এক্সপ্লোর করবেন, একটু আমার পক্ষ থেকে বলবেন, যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসেন,
এই জিনিসগুলো বলবেন ভাইয়া প্লিজ প্লিজ, বাকি সেকশনগুলো ইম্পর্টেন্টগুলো সাজেশন দেন প্লিজ। আমি এটা আপনাদের ব্ল্যাক গাউন যে আছে ব্ল্যাক গাউনের মধ্যে দিব ইনশাল্লাহ। রিটার্ন পর্ব কিভাবে এটা নিয়েও সেশন হবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন, তবে ফেসবুকে সময় কম দিবেন আমি রিকোয়েস্ট করি, ঠিক আছে? আর একটা ক্লাস নিয়ে জাহাঙ্গীর ভাই, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আরিফুল আজাদ বলেছেন আই থিঙ্ক দ্যাট ইউর লেকচার ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি করতে পারবেন, তবে আমার আইডিতে করবেন, যেখানে সাইমন সৈয়দ আইডি আছে, এই সাইমন সৈয়দ আইডিতে আপনারা নক দিতে পারবেন যে কোনো কিছু জানার থাকলে। আমার স্টুডেন্ট হতে হবে এমন কোনো কথা নেই, আমাদের ইন্ডিভিজুয়াল বা প্রাইভেট মেম্বার হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমি যতদিন আছি, আমি আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখছি, আমি এই অঙ্গনে সবাইকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমাদের সকলের কর্তব্য এই প্রতিষ্ঠানকে সবার কাছে পরিচিত করে দেয়া। আমাদের প্রতিষ্ঠানটা এখনো কিন্তু অনলাইনের দিক দিয়ে কিন্তু এখনো ছোট, ঠিক আছে? অফলাইনে কিন্তু আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক জমজমাট, একদম বলতে গেলে কি ভরপুর, এটাকে বলা হচ্ছে হাউসফুল, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়ায়, আল্লাহর একটা রহমত আছে বিদায় এবং আপনাদের দোয়া আছে বিদায় আমরা অল্প সময়ের মধ্যে এই এতটুকু করতে পেরেছি অফলাইনে। অনলাইনে কিন্তু আমরা পেয়েছি, যেমন দেখেন আমাদের কিন্তু অনলাইনে রিটার্নের মধ্যে কিন্তু প্রায় এখন 150 জনের মতো রিটার্ন বেঁচে আছে, 150 জন মতো আমাদের রিটার্ন বেচ নিউ মাত্র খুলেছি আমরা। আমাদের গ্রুপটা হয়েছে মাত্র 2 মাসের, এখানে অনেকেই আছেন আমাদের রিটার্ন বেচের, অনেকে এখানে আছেন। কয় মাস করেছি? সর্বোচ্চ 2 মাস তো হয় না এখনো। এই 2 মাসের মধ্যে আমাদের প্রায় 150 জনের মতো আল্লাহর রহমত আমাদের গ্রুপের সদস্য হয়েছে। রিটার্ন আইসিইউ বেস, যেটা ক্র্যাশ বেস। আবার আমাদের যে প্রিলি বেস আইসিইউ প্রিলি বেস, এই প্রিলি বেসের মধ্যে এখন 230 জন সদস্য আলহামদুলিল্লাহ। এখানে একদম নিউ হচ্ছে আপনার প্রায় 210 জন, একদম নিউ 210 জন, ঠিক আছে? তো এতগুলো মানুষ একটা ভরসা করে একটা ভালোবাসা নিয়ে যে আসছে, এটা শুধুমাত্র আপনাদের কারণেই। আপনারা বলছেন বিদায়, আপনারা বিশ্বাস করতে বলছেন বিদায় তারা কিন্তু আসছে। তো আমরা শাহজাহান শুভ্র, হ্যাঁ আচ্ছা, অনলাইনে আগামী বছর হাউসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তামান্না আলম তন্নি, উনি এখন নিজের প্রতিষ্ঠানে আছেন। আচ্ছা, নুরুল্লাহ ড্যানিয়েল মোল্লা ভাই, থ্যাংক ইউ। যারা অফলাইনে আসতে চান, দেখতে চান, এসে ক্লাস করতে চান, তাদেরকে ওয়েলকাম। আর যারা অনলাইনে ক্লাস করতে চান তারা অলওয়েজ আমাদের লিগ্যাল হোমের ইনবক্স কি আছে, খোলা আছে, ওপেন আছে, ঠিক আছে? যে কোনো পরামর্শ ইনশাল্লাহ। শফিক ভাই দেখছেন আমাদের কিন্তু একজন মেম্বার বলেছেন 2 মাস এখনো হয় নাই, 2 মাস এখনো হয় নাই, কিন্তু অনেকগুলো মেম্বার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো একটু আঞ্জুমান আঞ্জু, মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বেবি হায়দার, আপনার ফোন নাম্বারটা দিবেন ইনশাল্লাহ, পেয়ে যাবেন। একলাস হোসাইন, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের উদ্দেশ্যে আর একটা এভিডেন্স ক্লাস নিব, আপনারা পড়াশোনা করতে থাকেন প্লিজ। আমার একটা অনুরোধ হচ্ছে পড়াশোনা করতে থাকেন। পৃথিবীতে কেউ আপনাকে পাশ করাতে পারবে না, আপনাকে আপনি নিজে পাশ করাবেন। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র গাইড, মাত্র অনলি গাইড, সহজ করে দিব। আপনাকে বলবো যে কি পথটা এটা না, আপনার ওয়ে এটা না, আপনার ওয়ে এটা, এইদিকে যান, এটা আমরা দেখাই দিব, সবকিছু রেডি করে দিব। কিন্তু পড়তে তো আপনাকে হবেই, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মেমোরাইজ করতে হবে। আপনি ওয়াশরুমে যান, মেমোরাইজ করেন। আপনি বসছেন, মেমোরাইজ করেন। আপনি অফিসে আছেন, একটু মুখস্থ করেন। মোবাইলটা খুলে দেখেন, স্ক্রল করতেছেন, আপনি মোবাইলটা খুলে দেখেন। অহেতুক সময় নষ্ট করার সময় এখন নাই। আবারও বলতেছি, বারবার বলতেছি, প্লিজ। এই ক্ষেত্রে আমার হ্যান্ডনোটটা সারা বাংলাদেশে 16,000 প্লাস সোল্ড হয়েছে, 16,000 প্লাস আমার হ্যান্ডনোট, আল্লাহ রহমত। এই সাইমন সৈয়দের যেই হ্যান্ডনোটটা আপনারা পাচ্ছেন, এখানে অবশ্যই রায়হান স্যার একটা লিখেছেন, আবার আরেকজন একটা লিখেছেন, আমি 4টা লিখেছিলাম, ঠিক আছে? তো ইনশাল্লাহ এই হ্যান্ডনোটও আবার পেতে যাচ্ছেন আপনারা, ইনশাল্লাহ পাবেন। তো এখন এই ক্ষেত্রে বলা হচ্ছে দোয়া রইল স্যার আপনার জন্য স্যার, প্রপার গাইডলাইন একসময় স্যার সারা দেশে ইনশাল্লাহ আল্লাহ রহমত অল্প সময়ের মধ্যে যেহেতু পেয়েছি, আপনাদের ভালোবাসা থাকলে আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার হাতে লেখা, আচ্ছা ভেরি গুড, আপনি মহান স্যার, আলহামদুলিল্লাহ। আমি মহান না ভাই, আপনাদের সাথে থাকার চেষ্টা করি, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। শুধু দোয়া করবেন যেন সুস্থ থাকি, যেন অসুস্থ হয়ে না পড়ে। আমি অসুস্থ হয়ে গেলে কিন্তু 4-5 দিন সবাই সাইলেন্ট হয়ে যায়, এটা আমার জন্য খুবই কষ্টকর, পড়াশোনা করতে চাই না। আমার স্টুডেন্টগুলো এখন এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তাদেরকে আজকে অফলাইনে অনেকজনকে পিটাইতে চাইছি, যে মাইর দিতে চাইছে, মানে পড়াশোনা করতেছেন না কেন? ঠিক আছে, পড়বেন। এই বছরে একটা স্বপ্ন নিয়ে আগান, আগামী বছরের জন্য ওয়েট করবেন না। আমি এই বছরে গাউন চাই, এই গাউনটা আমার এই বছর লাগবেই ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের বিজয় আসবেই ইনশাল্লাহ, আমাদের বিজয় আসবেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দ্রুত আপনারা আরেকটা ক্লাস পেয়ে যাবেন। পড়াশোনার মধ্যে থাকেন,
আর যারা আমাদের লিগ্যাল হোমের সাথে অ্যাড হতে চাচ্ছেন, আমাদের লিগ্যাল হোমের অ্যাডমিনরা আছেন, সহযোগিতা করবেন আপনাদেরকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অপশন শেয়ার নেই কেন? আহা, আচ্ছা এটা আমি আজকে দেখবো, গ্রুপের মধ্যে দেখবো। ঠিক আছে, আমরা থেমে যাই স্যার। না, থেমে গেলে হবে না, প্লিজ থেমে গেলে হবে না। আগামীকাল থেকে আমাদের আবার অনলাইন ব্যাচের ক্লাসগুলা ধুমায় শুরু হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ নাসরিন আপু, ইনশাল্লাহ।